হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আমরা একটা ক্লাসে। তোমাদের ক্লাস 7 ম্যাথ, যেটা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের শুরু করে দেবো আজকে। তো তোমাদের যে বইটা আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বই থেকে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট, ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন করাবো তোমাদের জন্য। আজকে নিয়ে এসেছি ক্লাস 7 ম্যাথ প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট স্কুল ওয়ান পেজ নাম্বার 140 সম্পূর্ণ পাঠ করে দেখাবো তোমাদের। তোমাদের যে স্কুলটা আছে 1 নম্বর স্কুলের নামটা এখানে দিয়েছে দ্য স্কটিশ ক্রাস কলিগেট স্কুল। স্কুলের অঙ্কগুলো করাবো। চলো, এই বই থেকে তোমাদের প্রশ্নগুলো বের করতে হবে, প্রশ্নগুলো খুলো এবং বুঝে শুনে অঙ্কগুলো আমরা করব। তা ক্লাস হতে চলেছে সেকেন্ড ইউনিট টেস্ট ক্লাস। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো শেয়ার করে দাও। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা সহজভাবে বুঝে নিই। তো একের প্রশ্নগুলো নিয়েছি, দেখো একের 1 নম্বর প্রশ্নটা আমাদের আছে যে 0.000289। তাহলে এই যে সংখ্যাটার বর্গমূল বের করতে বলেছে কত হবে। তো চলো আমরা এই বর্গমূলটা করি। লিখবো এত এর বর্গমূল। তাহলে এই বর্গমূল দেখো, বর্গমূল বলতে রুট ওভার আমরা চাপিয়ে দেবো 0.000289। দেখো আমরা দশমিকটা উঠাবো, দশমিক যে উঠিয়ে নিই তাহলে আমাদের দেখো 289 মানে 289 আমাদের হয়ে যাবে। আর নিচে দশমিকের জন্য একটা 1, দশমিকের পর যতগুলো সংখ্যা হবে ততগুলো শূন্য। কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6। তাহলে আমরা 6টা শূন্য নিয়ে নেবো, 4টা 5টা 6টা। এবার দেখো বর্গমূলটা ভাঙাচ্ছি। 289 বর্গমূল 17 হয়, 17 × 17। তোমরা এই বর্গমূল উৎপাদকে সাহায্য করতে পারো আর ভাগ নিয়মে সাহায্য করতে পারো। তো যাই হোক, এটা ছোটো আছে আমি দেখাচ্ছি না, বড় তাহলে আমি দেখিয়ে দিতাম, তোমরা পারবা। এই যে দেখো 17 সাথে গুণ করলে 289 পাবা। আর এখানে দেখো, এখানে যদি আমি বলি যে এই বর্গমূল কত হবে, দেখো এখানে আমরা 3টা শূন্য গুণিত 1 3টা শূন্য মানে 1000 1000 গুণ করে এটাই হবে, তাই না? এই যে 3টা শূন্য 6টা শূন্য হয়ে যাবে। এভাবে ভেঙে নিলাম আমরা। তো এবার বর্গমূল দেখো, দুটো সংখ্যা আছে, একটা সংখ্যা বের হয়, 217 জন্য একটা 17, এটাই আছে বর্গমূল। আর এখানে 1000 × 1000, তাহলে একটা 1000 বেরিয়ে আসবে। এই যে দেখো 1000। এবার এটাকে ভাগ করলে আমাদের অ্যান্সার। ভাগ করার বুদ্ধি দেখো, সহজভাবে ভাগ হয়ে যাবে। কটা শূন্য আছে? 3টা শূন্য। তার 3টা সংখ্যার পর আমরা দশমিক বসিয়ে দেবো। তাহলে এখানে দেখো 17 মানে 1 2 দুটো সংখ্যা, তার 3 জন আছে, তার একটা শূন্য বানিয়ে দিলাম, শূন্য নিয়ে তারপর দশমিক, তারপর শূন্য। তো হয়ে গেছে আমাদের অ্যান্সারটা। তো এই যে সংখ্যার বর্গমূল পেয়ে গেলাম এটা। দেখো এটা আমাদের অপশান আছে, এটা আমাদের এ নাম্বার অপশানে মিলছে, তাহলে আমাদের অ্যান্সারটা এ নাম্বার। আর দেখো 2 এর প্রশ্নটা এখানে বলছে এই যে 64/147 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে এর সঙ্গে গুণ করতে বলেছে, এখন পূর্ণবর্গ নয়, 64 পূর্ণবর্গ আছে, এ পূর্ণবর্গ নয়। তাহলে আমাদের এমন কিছু গুণ করতে হবে যেন পূর্ণবর্গ হয়ে যায়। তাহলে দেখো এটাকে শুধু পূর্ণবর্গ হওয়া দরকার। তাহলে আমরা দেখো তো, আমরা 64 পূর্ণবর্গ এটা তো আছেই, তাহলে 147 পূর্ণবর্গ নয়, তাহলে এটাকে লসাগু করো। দেখো এখানে লসাগু করলে আমাদের 7 দিয়ে লসাগু করা যাবে। 7 দিয়ে 14, 7 × 7, আবার 7 দিয়ে করবো, 7 × 3 = 21। তাহলে আমাদের দেখো এখানে 7 7 3 চলে আসলো। তো এটাকে যে আমরা ভেঙে লিখি, পরে তো 64, এটা পূর্ণবর্গ সংখ্যা, 8 8 64। তাহলে এখানে আমাদের আসলো 7, তো 7 × 3। তাহলে দেখো তোমরা লক্ষ্য করো কত দিয়ে গুণ করবো, মানে এর সঙ্গে যদি 3 গুণ করি তা 3টা কেটে যাবে। দেখো এখানে যদি আমরা 3 গুণ করতাম 3, তা 3 3 কেটে যাবে, 3 কেটে গেলে পরে আমাদের থেকে যাবে 7 7। তা তখন আমাদের পূর্ণবর্গ চলে আসবে। এটা 7 7 × 7 মানে পূর্ণবর্গ 49, এও পূর্ণবর্গ। তাহলে দেখো এর সঙ্গে 3 গুণ করলে পরে সংখ্যাটা কী হবে? পূর্ণবর্গ। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 3 গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, তাই না? এটা আমাদের অ্যান্সার। দেখো 3 দিয়ে গুণ, মানে 3 অ্যান্সারটা কোথায় আছে? বি নাম্বার অপশানে আছে। তাহলে আমাদের অ্যান্সারটা বি নাম্বার। দেখো 1 এর 3 এর অঙ্কটা আমাদের আছে x - y তার হোল স্কোয়ার সমান 4 - 4y + y²। তা আমাদের বলেছে এত যদি হয় তাহলে এখান থেকে x এর মানটা বের করতে বলেছে, x এর মান কোনটা হবে। তাহলে আমরা দেখো কী করছি, আমরা এখানে দেখো তো x - y তার হোল স্কোয়ার। আচ্ছা এটাকে আমরা দেখো, এটাকে আমরা পূর্ণবর্গে প্রকাশ করলে কত হবে? 2 এর স্কোয়ার মাইনাস, এটা হবে আমাদের 2ab, b বলতে y, প্লাস y²। তাহলে এটা x - y তার হোল স্কোয়ার, আর এটাকে আমরা লিখতে পারবো দেখো 2 - y তার হোল স্কোয়ার। এবার দেখো দুদিকে কম্পেয়ার করো, দেখো এখানে y মিলে গেছে, মাইনাস মাইনাস মিলেছে, তাহলে এক্সের জায়গায় কে আছে? 2 আছে। তাহলে এই জায়গা থেকে বলতে পারবো আমরা x সমান কত? 2 বলে দেবো, তাই না? দেখো এক্সের জায়গায় 2 বসে আছে, তখন আমাদের দেখো এক্সের মান 2, অপশান আছে বি নাম্বার। তাহলে অ্যান্সারটা আমাদের বি নাম্বার।
দেখো 4 প্রশ্নটা আমাদের বলেছে কোনো ত্রিভুজের 3টি উচ্চতার ছেদবিন্দুকে কি বলে। দেখো ত্রিভুজ, আমাদের ত্রিভুজের নাম ABC দিলাম, ABC। আচ্ছা আমরা একটা উচ্চতা নিলাম, ত্রিভুজের উচ্চতা এই যে এডি একটা উচ্চতা, ঠিক আছে। এখান থেকে একদম উচ্চতা কী হবে, লম্বভাবে তৈরি হবে। আচ্ছা তাহলে এটা আমার এডি নাম দিয়ে দিলাম। আর ত্রিভুজের এইদিকে একটা উচ্চতা তৈরি হবে এই বিন্দু দিয়ে, এই আমাদের একটা উচ্চতা, এটাকে আমরা বি নাম দিয়ে দিলাম। আর এখান থেকে এই বিন্দু থেকে একটা উচ্চতা তৈরি করব এই যে, তাহলে এর নাম আমরা দিয়ে দিলাম এফ, CF। তো এই যে দেখো একটি উচ্চতা, এই উচ্চতা, এই উচ্চতা, এই উচ্চতা। তো এখানে বলে যে কোনো ত্রিভুজের 3টি উচ্চতার যে ছেদ বিন্দু এখানে ছেদ করেছে, তাহলে এই ছেদ বিন্দুকে আমরা কি বলবো, তো ত্রিভুজের উচ্চতাগুলির ছেদ বিন্দুকে বলা হয় লম্ব বিন্দু বলা হয়। তাহলে এই যে বিন্দুটাকে যদি আমরা এটা নাম দিয়ে দিই ও বিন্দু, তাহলে ও বিন্দুটাকে আমরা লম্ব বিন্দু বলবো। তাহলে লম্ব বিন্দু দেখো আমাদের ডি নাম্বার অপশানে আছে, তাহলে সেটা আমাদের ডি নাম্বার। দেখো 5 প্রশ্নটা আমাদের বলেছে একটি বাসে 18 কিমি যেতে 30 মিনিট সময় লাগে, তো বাসটির গতিবেগ বের করতে বলেছে। তো এখানে যে আমাদের অপশানগুলো আছে মিটার পার সেকেন্ডে আছে, তাহলে কিমিকে মিটার করব, তাহলে 18 কিমিকে আমরা মিটার করব। তাহলে কিমিকে মিটার করলে 1000 দিয়ে গুণ করতে হয়, এই যে কিমিকে 1000 দিয়ে গুণ করলে এটা কী হবে, মিটার হয়ে যাবে, এত মিটার। এটা গুণ করে তোমরা পেয়ে যাবে 18,000 মিটার। আবার এখানে মিনিট আছে, সময়টা 30 মিনিট, তাহলে কি আমরা সেকেন্ড করতে হবে, অপশানে সেকেন্ড আছে 30 মিনিট। 30 মিনিটকে যদি আমরা সেকেন্ড করি তাহলে মিনিটকে 60 দিয়ে গুণ করতে হয়, 60 দিয়ে গুণ করলে কী হবে, আমাদের সেকেন্ড হয়ে যাবে। দেখো গুণের নিয়মটা 6 3 18 গুণ করো, এই যে সংখ্যাগুলো 6 3 18 আর 2 শূন্য বসিয়ে দাও, এই দেখো 1800 সেকেন্ড। তাহলে এবার দেখো গতিবেগ আমরা কী করে বের করব, আমরা বলবো যে এই যে দেখো 1800 সেকেন্ডে যায় কত, 18,000 মিটার। তো এখানে এভাবে লিখবো গতিবেগ বের করার নিয়মটা। দেখো 1800 সেকেন্ডে যায় কত যাবে, 18,000 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যাবে, এটাই আমাদের গতিবেগ। তাহলে 1 সেকেন্ডে যায়, এটা বাসটি যাচ্ছে 18,000 বাই কত, 1800, এই যে 1800। তাহলে এটা আমরা হিসাব করে নেব, এটা আমার গতিবেগ পেয়ে যাবো আমরা এত মিটার। 2 শূন্য কেটে দাও, 18কে 18 আর 10, হয়ে দেখো 10 মিটার। যেহেতু গতিবেগ, অতএব তাহলে বাসটির গতিবেগ পেয়ে যাবো আমরা। গতিবেগ লিখে কীভাবে, 10 মিটার পার সেকেন্ড। তাহলে বাসটির গতিবেগ হবে 10 মিটার পার সেকেন্ড, তাই না। এই যে 1 সেকেন্ডে যাচ্ছে তার জন্য মিটার পার সেকেন্ড লিখতে পারবো। তো দেখো 10 মিটার পার সেকেন্ড আমাদের বি নাম্বার অপশানে আছে, তাহলে অ্যান্সারটা আমাদের বি নাম্বার। দেখো 2 প্রশ্নগুলো, 2 প্রশ্নটা বলেছে একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 3600 বর্গমিটার, ওই বর্গাকার জমির চারিদিকে বেড়া দিয়ে ঘিরতে 5 টাকা প্রতি মিটার হিসাবে কত খরচ পড়বে। আচ্ছা বর্গাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য বের করা যায় ক্ষেত্রফলকে বর্গমূল করে। তো আমরা বর্গাকার জমির বাহু দৈর্ঘ্য বের করে নেব। তাহলে জমির বাহু দৈর্ঘ্য, জমিটা বর্গাকার আছে, জমির বাহুর দৈর্ঘ্য কী হয়, ক্ষেত্রফলকে বর্গমূল করব। ক্ষেত্রফল আছে কত, 3600, এই যে দেখো 3600 মিটার হবে এটা, ঠিক আছে। আবার কী বললাম কথাটা আবার বলি, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা আছে, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য পেয়ে যাবো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে বর্গমূল করবা, বাহু দৈর্ঘ্য পাবা। দেখো এখানে 3600 বর্গমূল 6 আর 2 শূন্য, তাহলে একটা শূন্য বসিয়ে দেবা, তাহলে দেখো 60 মিটার হয়ে গেল আমাদের বাহু দৈর্ঘ্যটা। আচ্ছা তাহলে এখন আমরা দেখো এখানে বলেছে ওই বর্গাকার জমির চারিদিকে বেড়া দিয়ে ঘিরবে। তো জমিটা চারিদিকে বেড়া দিয়ে ঘিরবে বলতে পরিসীমাটা, তাই না, পরিসীমাটা দরকার। তো আমরা জমির পরিসীমা বের করে নেব। তাহলে জমির পরিসীমা বলতে এই যে 4 ইন্টু বাহু দৈর্ঘ্য, ঠিক আছে, আমাদের পরিসীমা 4 6 24 240 মিটার, এটা পেয়ে গেলাম আমরা, পরিসীমা পেয়ে গেলাম 4 ধারটা। এবার প্রতি মিটারে 5 টাকা হিসাবে দেখো এত মিটারে ঘিরতে কত খরচ হবে, তা পাই দিয়ে গুণ করলে অ্যান্সারটা চলে আসবে। তো আমাদের দেখো যে অ্যান্সারটা আসবে, এই যে খরচ হবে, যেটা আমরা লিখে দেবো খরচ হবে, ঠিক আছে। তোমরা ভালো করে লিখে নেবা, এই যে প্রতি মিটারে 5 টাকা হিসাবে চারিদিকে জমিতে বেড়া দিতে খরচ হবে, পূর্ণবাক্যে লিখবা, আমি সংক্ষেপে লিখে দিলাম খরচ হবে
240 গুণিত 5, 1 মিটারে 5 টাকা, এত মিটারে কত, 5 দিয়ে গুণ, এত টাকা। এটা গুণ করে নাও, 5 শূন্য শূন্য, 5 4 20 শূন্য, 5 দিয়ে 10 তো 12, দেখো 1200 টাকা। এটাই আমাদের অ্যান্সার। আর দেখো 2 এর প্রশ্নটা আমাদের বলেছে 35/42 এতকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। আচ্ছা, গুণফলের বর্গমূল 2, তাহলে আমরা কি করব, 2 এর বর্গ বের করে নেব, তাই না। তো আমরা এখানে দেখো 2 এর বর্গ কত হবে, আমাদের 2 এর বর্গ 2 × 2, এভাবে বর্গ করব, তা 2 দিয়ে কত হবে 4, তাহলে 2 এর বর্গ আমরা 4 পেয়ে গেলাম। এখন দেখো তাহলে এই যে কথাটা বলেছিল, তাহলে এর সঙ্গে কোন ভগ্নাংশ গুণ করলে গুণফলটা 4 হবে। এখন গুণফলের বর্গমূলটা 2 বলেছিল, তাহলে এখন গুণফলটা কত হবে 4, তাহলে এর সঙ্গে কত গুণ করলে 4 হবে, তা 4 দিয়ে ভাগ করলে তো অ্যান্সারটা হয়ে যাবে, তাই না। এই যে একটা প্রশ্ন আমি তোমাদের উদাহরণ দিয়ে বলি, 4 এর সঙ্গে কত গুণ করলে, এই যে 4 এর সঙ্গে কত গুণ করব, যে 12 হবে, 3, উত্তরটা 3। তাহলে আমরা দেখো তো 4 ভাগিত 12, তাই না, এই যেটা দিয়ে যে ভাগ করে দিই 12 ভাগিত 4, 12 ভাগিত 4, তখনই আমরা 3 পেয়ে যাব। তার জন্য আমরা দেখো এই যে এর সঙ্গে কত গুণ করলে এই যে এটা হবে, তাহলে আমরা 4 দিয়ে এটাকে ভাগ করলে অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমরা এখানে দেখো 4 ভাগিত এটা যে করি, তাহলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে আমাদের। ভাগ দিয়ে আমরা গুণ করে দিলাম, গুণ করলে এটা উল্টে যাবে, 42/35। আচ্ছা, এখানে আমরা কাটাকাটি করতে পারবো। আমরা যদি কাটি 7 দিয়ে, দেখো 7 6 42 আর 7 5 35, 7 দিয়ে কাটাকাটি করলাম। এবার আমরা উপরে গুণ করে নেব, 6 4 24 আর নিচে 5 থেকে যাবে। তা দেখো অ্যান্সারটা আমাদের 24/5। তাহলে এর সঙ্গে কোন ভগ্নাংশ গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে, সেটা আমাদের 24/5। তাহলে আমাদের যে অ্যান্সারটা দেখো, অ্যান্সার এই যে অ্যান্সার এই যে 24/5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। 24/5 আমাদের অ্যান্সার। এবার দেখো 2 এর 3 এর প্রশ্নটা আমাদের দেওয়া আছে x + 1/x = 4 দেওয়া আছে। তা মান বের করতে বলেছে x/x² + x + 1, এর মানটা বের করতে বলেছে। তা দেখো আমরা কি করব, আমরা এই যে নিচ থেকে হর থেকে আমরা x কমন নিয়ে নেব। তাহলে এখান থেকে যে x কমন নিয়ে নিই, তা দেখো তোমরা ভাববা এখানে তো x নাই, তাহলে x কি কমন যাবে, হ্যাঁ যাবে। যেখানে কমন যাবে না তার নিচে দিয়ে দেবো x কমন মানে x দিয়ে ভাগ করে দেওয়া। তাহলে এখানে আমাদের x² ছিল, x থেকে যাবে, এখানে 1, আর এই যে দেখো এখানে x নাই, তা তোমরা কি করবা, নিচে x দিয়ে দেবা, ঠিক আছে। কমন বলতে ভাগ করে দেওয়া, ঠিক আছে। আমরা x দিয়ে সবাইকে ভাগ করে দিয়েছি বলে এইভাবে পেলাম। এখানে x কেটে দাও, উপরে 1 থেকে গেল, আর এখানে x + 1/x-কে আমরা এখানে নিয়ে আসলাম, +1টাকে এদিকে করে দিলাম। তাহলে 1/, এবার দেখো এর মানটা আমাদের জানা আছে 4, তো এই জায়গায় আমরা 4 বসিয়ে দিলাম, +1। তাহলে দেখো তো আমাদের 1/4 আর 1 যোগ করে 5, তাই এটাই আমাদের অ্যান্সার 1/5। আর দেখো 4 এর প্রশ্নটা বলছে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে a² + 6ab + 9b², এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমাদের সেই বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে বলেছে। তো আমরা কি করব, ক্ষেত্রফল জানা আছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত হবে, ক্ষেত্রফলকে বর্গমূল করে নাও। এই যে দেখো ক্ষেত্রফলের বর্গমূলটাই হবে বাহু দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে আমরা কী জানলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা থাকলে সেই ক্ষেত্রফলকে বর্গমূল করে নেবা, বাহু দৈর্ঘ্য পেয়ে যাবা। আচ্ছা, এখানে আমাদের এককটা কী আছে, এককটা আমাদের সেমি হবে, তাহলে এখানে আমরা সেমি লিখে দেবো। এবার দেখো একে আমরা সরল যদি করি, এটা পূর্ণবর্গ প্রকাশ করব, এটা a² + 2ab, এখানে আমরা 3b নেব, 3b তার স্কোয়ার। তাই এটা দেখো আমরা লিখতে পারবো a + 3b তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো a + 3b তার হোল স্কোয়ার মানে দুটো আছে, তাহলে আমরা এখানে a + 3b বের করতে পারবো। এই যে দেখো সেমি, তাহলে এটা আমাদের বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার পরিসীমা, তাহলে অতএব বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র 4 × বাহু দৈর্ঘ্য, তাহলে 4 × a + 3b সেমি, এই যে আমাদের অ্যান্সারটা, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার, পরিসীমা চেয়েছিল বর্গক্ষেত্রের 4 × a + 3b সেমি। 5 এর প্রশ্ন দেখো, চিত্রসহ সংজ্ঞা লিখতে বলেছে ত্রিভুজের মধ্যমা। তো ত্রিভুজের মধ্যমা সম্বন্ধে আমরা জানবো। দেখো মধ্যমা কাকে বলে, তো মধ্যমা ছবি, আমরা একটা ত্রিভুজের ছবি দেখাচ্ছি আর নাম দিলাম a b c। দেখো ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে অঙ্কিত একটা সরলরেখাংশ তার বিপরীত বাহুর মধ্যবিন্দুতে যদি মিলিত হয়, দেখো এখানে আমরা ডি বিন্দু নিলাম, তাহলে ডি বিন্দু হবে BC এর মধ্যবিন্দু, মানে এখানে BD সমান হয়ে যাবে DC।
ঠিক আছে, ডি হচ্ছে বিসি বড় মধ্যবিন্দু। তাহলে এভাবে যে সংযোজক সরলরেখাংশ যেটা এডি পেলাম, এই এডিটাকে আমরা মধ্যমা বলবো। একইভাবে আমরা এইদিকে এখানে আমরা মধ্যবিন্দুতে নিলে পরে এটা আমাদের এই যে এটা যদি আমরা ই নাম দিয়ে দিই, তাহলে এটা ইটা যদি এসি এর মধ্যবিন্দু হয় তাহলে বি মধ্যমা। তাহলে এখান থেকে এটা এফ নাম দিই, তাহলে এফটা যদি এই বি এর মধ্যবিন্দু হয় তাহলে সি এফটা আমাদের মধ্যমা। তাহলে এভাবে মধ্যমার সংজ্ঞাটা আমরা দিতে পারবো। তাহলে লিখব ত্রিভুজের কোনো শীর্ষ বিন্দু থেকে অঙ্কিত সরল রেখাংশ ঠিক আছে, অঙ্কিত সরল রেখাংশ। তাহলে সরল রেখাংশ সেই শীর্ষবিন্দুর বিপরীত বাহুর সেই শীর্ষবিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দুতে সেই শীর্ষবিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দুতে মিলিত হলে ঠিক আছে, সেই সরল রেখাংশকে মধ্যমা বলে। এখানে চিত্রে এডি মধ্যমা, ডি বিন্দু, এই যে আমাদের এখানে ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, ঠিক আছে। এইভাবে তোমরা মধ্যমার সংজ্ঞাটা লিখতে পারো। আর দেখো 6 নম্বরটা আমাদের বলেছে চিত্র সহ বিপ্রতীপ কোণের সংজ্ঞা লিখতে বলেছে। তাহলে দেখো আমরা চিত্রটা লিখব। আমরা দুটো সরলরেখা নিলাম, একটা সরলরেখা নিয়ে নিলাম এবি, আর একটা সরলরেখা নিলাম সিডি, এটা সিডি নাম তো দিলাম। এবি সিডি সরলরেখা দুটো এ বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে দেখো তো এখানে এবি, তাহলে আমরা যদি বিপরীত কোণের সংজ্ঞা লিখি, দুটি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করলে দুটি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করলে যে কোণগুলি উৎপন্ন হয়, ঠিক আছে। এই যে দেখো আমাদের যে দুটি সরলরেখা একটা বিন্দুতে ছেদ করেছে, এই কোণগুলো যে উৎপন্ন হয়েছে, এই কোণের সঙ্গে এই কোণ বিপ্রতীপ কোণ, আর এই কোণের সঙ্গে এই কোণ বিপ্রতীপ কোণ। তো যে কোণগুলো উৎপন্ন হয় তারা পরস্পর বিপরীত কোণগুলি সমান হয়, ঠিক আছে। তাদের বিপ্রতীপ, কমা দিয়ে দিলাম, তাদের বিপ্রতীপ কোণ বলা হয়। চিত্রে বিপ্রতীপ কোণগুলি দেখো বিপ্রতীপ কোণগুলি যদি বলি এর সঙ্গে এ বিপ্রতীপ কোণ, তাহলে এখানে আমাদের দেখো কোণ এওসির সঙ্গে সমান পেয়ে যাবো কোণ এই যে এই কোণটা বিওডি, এবং কোণ বিওসি মানে এই কোণটা, আর এর সঙ্গে এই কোণটা সমান পাবো কোণ এওডি, সমান হয়ে যাবে কোণ এওডি। বিপ্রতীপ কোণগুলো সবসময় সমান হবে, ঠিক আছে। এর সঙ্গে এই বিপ্রতীপ কোণ, এটার সঙ্গে এটা বিপ্রতীপ কোণ, তাহলে এই যে বিপ্রতীপ কোণগুলো আমরা সমান পেয়ে গেলাম। এভাবে তোমরা চিত্রসহ সংজ্ঞাটা দিতে পারবে।
এবার দেখো 3-এর প্রশ্নগুলো। 3-এর 1-এর প্রশ্নটা বলছে সর্বসমতা কাকে বলে এবং দুটি ত্রিভুজের সর্বসম হওয়ার দুটি শর্ত লিখতে বলেছে। আচ্ছা, সর্বসমতার সংজ্ঞাটা তোমরা এভাবে লিখবা, দুটি জ্যামিতিক চিত্রের একটি সরিয়ে বা ঘুরিয়ে বা দুইভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়ার ধর্মকে বলা হয় সর্বসমতা। মানে এখানে যে কোনো দুটি জ্যামিতিক চিত্র, আমরা যদি ত্রিভুজ নেওয়া হয়, দুটি ত্রিভুজ তোমরা যেভাবে নাও না কেন, এই যে একে ঘুরিয়ে, তাই না, একটু বড় করে আঁকি, এই যে দুটো ত্রিভুজকে আমরা ঘুরিয়ে নিয়ে সমান দেখাবে, তাই না, এলোমেলো থাকতে পারে, বা একটা ত্রিভুজকে একটা ত্রিভুজের উপর আমরা চাপিয়ে দিলে একবার সম্পূর্ণভাবে মিলে যাবে। একে যদি একটু ঘুরিয়ে নিয়ে এরপর যদি আমরা চাপিয়ে দিই, তা দুটো ত্রিভুজ কী হবে, একদম সমান হয়ে যাবে, একইভাবে আছে, মানে দুটো ত্রিভুজ একই রকম আছে, বাহুগুলো সমান, কোণগুলো সমান, এভাবে থাকলে পরে সেই দুটো ত্রিভুজকে সর্বসম বলতে পারবো। তাহলে এদের যে ধর্মটাকে বলা হয় সর্বসমতা। এই জন্য বলা হয় দুটি জ্যামিতিক চিত্রের একটি সরিয়ে বা ঘুরিয়ে বা দুইভাবে অপরটির সাথে যদি সম্পূর্ণভাবে মিলে যাওয়ার যে ধর্মটা, তাকে বলা হয় সর্বসমতা। আর দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার দুটি শর্ত লিখতে বলেছে। আমরা দেখো বাহু, এই যে দুটি ত্রিভুজের বাহু, এই যে বাহুগুলো যদি সমান হয়ে যায়, এ বাহুর সঙ্গে এ বাহুর সঙ্গে এ বাহু, আচ্ছা একে যদি আমরা ঘুরিয়ে নিই, ঠিক আছে, তো এটার সঙ্গে এটা নিবা, ওকে, এটাকে যদি ঘুরিয়ে নাও, এভাবে করে যদি লিখে নাও, তাহলে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, আর এটার সঙ্গে এটা, ঠিক আছে। তাহলে দুটি ত্রিভুজের তিনটি বাহু, ঠিক আছে, বাহু আমরা যাকে এস বলা হয়, সাইড, তাহলে তিনটি বাহু আমরা সমান দেখাতে পারবো। আর বাহু, কোণ, বাহু, তাই না, এই যে আমরা একটা বাহু নিলাম বা কোণ নিয়ে নিলাম, এই যে কোণ নিয়ে নিলাম, ঠিক আছে, এভাবে আবার বাহু নিয়ে নিলাম, তাহলে এভাবে আমরা কী করতে পারবো, সমান দেখাতে পারবো। এভাবে দুটি শর্ত তোমরা লিখতে পারবা। আর দেখো 3-এর 2-এর প্রশ্নটা আমাদের বলেছে ভাগ পদ্ধতিতে এই সংখ্যাটার বর্গমূল করতে বলেছে, ঠিক আছে। তা দেখো আমাদের আছে 170.485249, তাহলে আমরা লিখবো এর বর্গমূল। দেখো বর্গমূল বলতে সংখ্যাটার উপর √ওভার চাপিয়ে দেবো, 170.485249। এখন দেখো আমরা দশমিক উঠিয়ে নিব, 170, 48, 52 আর 49। দশমিক উঠিয়ে একটা 1, আর দশমিকের ডান দিকে কটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, তাহলে আমরা 6টা শূন্য নিয়ে নেব, 4টা, 5টা, 6টা। এবার আমরা উপরের সংখ্যাটার বর্গমূল করব। এই সংখ্যাটার কত আছে, 170, 48, 52 আর 49, ঠিক আছে, এই সংখ্যাটা বর্গমূল করবো। এর তো বর্গমূল সহজে পেয়ে যাবো, 6টা শূন্য আছে, 1, 3টা শূন্য হয়ে যাবে, তা আমাদের একে শুধু বর্গমূল করতে হবে। দেখো বর্গমূল করার জন্য ডান দিক থেকে জোড়া এভাবে জোড়া করে দেবা, এখানে টান দিয়ে দেবা। এখন জোড়াগুলো নেওয়ার পর 1 বেঁচে আছে, তাহলে 1টাকে নিয়ে কাজ করবা, এটা তো জোড়া হয়ে গেছে, তাহলে 1 থেকে গেছে আমাদের বাদ, তো এটাকে নিয়ে করো। এখানে যে কোনো সংখ্যা নিব, ওই সংখ্যা দিয়ে গুণ করবো যেন 1-এর চেয়ে বড় না হয়, সমান হতে পারে বা ছোট হতে পারে। তো একমাত্র আমরা 1 নিতে পারবো, 2 নিলে তো 2 দিয়ে 4টা আমাদের 1-এর চেয়ে বড়, তার জন্য 1 নাও। তাহলে এখানে দেখো 1 নিলে পরে 1 দিয়ে গুণ, 1 1 কে 1, দেখো মিলে যেতে পারে কিন্তু বড় যেন না হয়, তার জন্য 2 নিতে পারলাম না। এবার এখানে বিয়োগ করো, এবার বিয়োগ করলে দেখো এটা তো আমাদের 0 হয়ে গেল। এবার এখানে টান দিব, আর 1-এর এখানে যা আছে তার ডবল, মানে একে 2 দিয়ে গুণ করবা, যে সংখ্যা থাকবে তাকে 2 দিয়ে গুণ করে এখানে বসাবা। তাহলে 1-কে 2 দিয়ে গুণ করে কত হবে, 1-কে 2 দিয়ে গুণ করে 2 হবে, তাহলে 2 এখানে একটু জায়গা ফাঁকা রাখবো, এখানে একটা যেন সংখ্যা বসানো যায়। এবার 70কে নামাবো। এবার দেখো এই যে 2-এর পাশে সংখ্যা বসাবো, যে সংখ্যা বসাবো সেই সংখ্যাতে গুণ করব। যদি আমরা এখানে 4 বসাই তাহলে বড় হয়ে যাবে, দেখো 2-এর পাশে 4 বসালে 4 দিয়ে গুণ, তো 4 দিয়ে গুণ করলে 4 4 16 6, 4 দিয়ে 8, একে 9, দেখো 4 দিয়ে বড় হয়ে যাচ্ছে, তার জন্য 2-এর পাশে 3 বসাবো, তো 3 দিয়ে গুণ করব, 3 3 9, 3 দিয়ে 6, তা 69, এটা নেওয়া যাবে। তাহলে 3 নিলাম, এখানেও 3 নিব, আর এখানে আমাদের 69 নিয়ে নেব। এবার আমরা বিয়োগ করব, বিয়োগ করে দেখো এটা 1, আবার এখানে টান দিব। এবার এর ডবল বসাবো, 13-এর ডবল মানে 2 দিয়ে গুণ করে 26, এখানে আমরা জায়গা রাখবো, সবসময় একটু জায়গা রেখে দেবো। এবার আমরা নামাবো কাকে, 48কে, এই যে 48কে নামিয়ে দিলাম। এবার দেখো এখানে যদি আমরা 1 বসাই, 1 বসিয়ে 1 দিয়ে গুণ করলে 261 হয়ে যাবে, তাই না, এটা দেখো বড় হয়ে যাচ্ছে, এই সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে, তাই না। তো আমাদের কী করতে হবে, আরেকটা জোড়া নামাতে হবে। একটা জোড়া নামিয়ে দেখছি এখানে 1 নিলেও আমাদের কী হবে, এটা ছোট হয়ে যাচ্ছে, আমাদেরকে বড় দরকার, তবে তো ভাগ করতে পারবো, তার জন্য আমাদের আরেকটা জোড়া নামাবো। তাই আরেকটা জোড়া নামাতে গেলে আমাদের কী করতে হবে, একটা শূন্য নিতে হবে এখানে, ঠিক আছে। তাহলে আমরা এই যে এখানে একটা জোড়া নামিয়ে দিলাম, এই যে। এবার এখানে শূন্য নিয়েছি, তাহলে আমরা এই জায়গায় শূন্য নেব, এই যে শূন্য নিয়ে নেব।
এবার আমরা কী করবো, পাই দিয়ে গুণ করবো, 6 দিয়ে গুণ করবো তো বড় হয়ে যাবে, তো আমরা পাই দিয়ে গুণ করবো। আচ্ছা, এগুলো আমরা মুছে দিচ্ছি এই জায়গাটা, এখানে আমরা 5 দিয়ে গুণ করবো, তাহলে এখানেও 5 নিব। চলো পাই দিয়ে গুণ করি। দেখো পাই দিয়ে গুণ করলে 5 5 25, আর এখানে 2 বসে হবে, আর 5 6 30, আর 5 দিয়ে 10, আর 10 আর 3 13, বিয়োগ করবো। 5 কত হলে 12, এটা হবে আমাদের 7, 4 হয়ে গেল, এটা 2 নেমে যাবে, এটা আমাদের 8 নেমে যাবে, আর এখানে 1 নেমে যাবে। আচ্ছা, আবার এখানে টান দেবো, আবার এর ডবল করে বসাবো, মানে 2 দিয়ে গুণ করবো, তাই না? যে সংখ্যা থাকবে তাকে 2 দিয়ে গুণ করে এখানে বসাবা। তাহলে 2 5 10 0, আবার একটু জায়গা রাখবো সংখ্যা রাখার জন্য, আর 2 5 10 0, আর 2 0 0, আর 1 বসে যাবে, আর এখানে 26 হয়ে যাবে। দেখো এই 2 দিয়ে গুণ করে এটা পেয়ে যাবা। এবার দেখো এটা তো আমাদের ছোটো হয়ে যাবে, 1 নিলেও ছোটো দাঁড়াবে, তার জন্য আমাদের একটা জোড়া নামিয়ে দেবো, এই যে জোড়াটা নামিয়ে দেবো। এবার দেখো 7 দিয়ে গুণ করবা, এই যে 7 দিয়ে গুণ করবা, দেখবা মিলে যাবে, এটা চলে যাবে আমাদের 18 27 49, ঠিক আছে? তোমরা 7 দিয়ে, এই যে 7 নিলাম, তো 7 দিয়ে 7 বসিয়ে গুণ করবো, 7 বসিয়ে গুণ করবো, এটা পেয়ে যাবা। দেখো আমাদের কিন্তু হয়ে গেছে। তাহলে দেখো এই সংখ্যাটার যে বর্গমূল করলাম, এটা আমাদের অ্যান্সার। তাহলে কত পেলাম? 13,057। আর নিচে দেখো এই সংখ্যার বর্গমূল, দেখো আমাদের কটা শূন্য আছে, টোটাল 6টা, তাহলে 1 3টা শূন্য নিয়ে নেবা, অর্ধেক শূন্য নিয়ে নেবা, বর্গমূল হয়ে যাবে। এবার আমরা কী করবো, ভাগ করে নেব। 3টা শূন্য আছে, দেখো ভাগ করার নিয়মটা দেখো, শূন্যের ভাগ, 3টা শূন্য আছে, তাহলে ডান দিক থেকে 3টার পর দশমিক বসিয়ে দেবা, তাহলে 1 2 3, এখানে দশমিকটা বসে যাবে 13-এর পর, তাহলে আমরা লিখব 13.057। তা দেখো এই যে সংখ্যাটার বর্গমূল করতে বলেছিল, এটাই আমাদের অ্যান্সার। আর দেখো 3-এর প্রশ্নটা আমাদের দেওয়া আছে 3a + 1/2a = 6 দেওয়া আছে, তার মান বের করতে বলেছে 4a² + 1/9a², এর মান কত হবে? আচ্ছা লক্ষ্য করো, এখানে আমাদের 4a², আমরা যদি এটাকে বর্গ করে দিই তাহলে 9a² চলে আসবে, তো এখানে আমাদের 2 দরকার, 2 আসলে পরে 4a² হবে, আর এখানে 9a² আছে, তো এখানে 3 দরকার। তো দেখো আমাদের সংখ্যাগুলো একটু চেঞ্জ করতে হবে, তার কিছু দিয়ে গুণ করতে হবে, এমন কিছু দিয়ে গুণ করবো যে এখানে 2 আসবে, এখানে 3 আসবে। তা দেখো আমরা গুণ করব, আমরা 2/3 দিয়ে গুণ করব, সবাইকে 2/3 দিয়ে গুণ করলে আমাদের ফিগারটা চলে আসবে এইভাবে, এখানে 2 আর এখানে 3 চলে আসবে। তো দেখো আমরা গুণ করছি, তো আমরা দেখো 3/a আছে, একে গুণ করব 2/3 দিয়ে, প্লাস 1/2 কত দিয়ে গুণ করব, 2/3 দিয়ে, সমান ডান দিকে 6 আছে, একেও গুণ করব 2/3 দিয়ে। তো কী করলাম, উভয় পক্ষকে 2/3 দিয়ে গুণ করে দিলাম, সবাইকে গুণ করতে হবে। আচ্ছা এখানে দেখো 3 3 কেটে গেল, তাহলে আমরা যদি এখন সমাধানটা করি, এই 2a পেয়ে যাবে। দেখো 3 3 কেটে গিয়ে 2 আর a গুণ করে 2a, এখানে 2 2 কেটে যাবে উপর নিচ, তাহলে 1/, এখানে দেখো 3a পেয়ে যাবা। দেখো 2 চলে আসলো, এই বর্গ করলে আমাদের 4a² আসবে, এখানে বর্গ করলে 3 মানে 9a² চলে আসবে আমাদের, ঠিক আছে? এখানে 2 আর 3 আমাদের দরকার, তার জন্য এভাবে ব্যালেন্সটা করলাম। আর এখানে কাটাকাটি করো, 3 দিয়ে 6 আর 2 দিয়ে 4। এবার উভয় পক্ষে বর্গ করলে আমাদের দেখো অ্যান্সারটা পেয়ে যাবো। তা আমরা উভয় পক্ষে বর্গ করব, 2a + 1/3a তার হোল স্কোয়ার, আর এদিকে 4-এর স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে দিলাম। এখন a + b হোল স্কোয়ারের সূত্র, তাহলে a + b হোল স্কোয়ার সূত্র দেখো, a² + 2ab + b²। এই যে দেখো a + b হোল স্কোয়ার সূত্র তোমরা জানো, আর 4-এর স্কোয়ার হচ্ছে আমাদের 16। আমি সূত্রটা এখানে লিখে দিই তোমাদের, এই যে a + b তার হোল স্কোয়ার সূত্র, a² + 2ab + b²। তোমাদের জানা আছে সূত্রটা, ওই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে একে সলভ করে নেব, এটা হবে আমাদের 4a² প্লাস, এখানে দেখো a কেটে যাবে, তাহলে আমাদের 4/3 চলে আসবে, এটা 1/, দেখো 1-এর স্কোয়ার 1 আর 3-এর স্কোয়ার 9a² পেয়ে যাবে ভেঙে, এটাকে 16 বা 4a² প্লাস, এটাকে 1/9a² নিয়ে নিলাম, আর 16 মাইনাস 4/3, এটাকে ডান দিকে নিয়ে যাবো, তা -4/3 হয়ে যাবে আমাদের। এবার এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করবো। আচ্ছা আমি এখানে দেখাচ্ছি, তাহলে আমাদের পা দিকে থেকে গেল 4a² + 1/9a² সমান, এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে দেখো লসাগু 3, 16 3 48 মাইনাস 4টা নেমে যাবে। তাহলে আমাদের দেখো এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে 44/3 পেয়ে যাবো। এটাকে আমরা ভাগ করব, এটা একবার যাবে, এখানে 1 4, এবার আমরা কি নেব, 3 4 12, 3 4 12, তাহলে এখানে আমাদের নামবে 2, 14 × 2/3, দেখো এটা চলে আসবে আমাদের অ্যান্সার।
তাহলে কত পেলাম অ্যান্সারটা আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 14.2/3, এটাই আমাদের অ্যান্সার। এই যে মানটা বের করতে বলেছিল এখানে আবার লিখে দিতে আমাদের, আমরা 14.2/3 পেয়ে গেলাম। ঠিক আছে, এটা অ্যান্সার। এবার দেখো 4 অঙ্কটা আমাদের দেওয়া আছে x সমান a/b প্লাস b/a আর y সমান আছে a/b মাইনাস b/a। তো আমাদের মান বের করতে বলেছে x⁴ প্লাস y⁴ মাইনাস 2s² y² এর মানটা কত হবে। আচ্ছা, আমাদের দেখো এই অঙ্কটা সলভ করার সময় আমাদের প্রয়োজন পড়বে x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই। তো আমরা এই যে x এর মান আর y এর মান জানা আছে, এখান থেকে x প্লাস ওয়াই বের করে নেবো আর x মাইনাস ওয়াই আগে বের করে নেবো। তো চলো প্রথমে আমরা x প্লাস ওয়াই বের করে নিই। তাহলে আমাদের দেখো যোগ হবে a/b প্লাস b/a, এর সঙ্গে এটা যোগ a/b, এই যে মাইনাস b/a। লক্ষ্য করো এই যে এটা একই আছে প্লাস মাইনাস, তাহলে কেটে দেবো। আর এটা একই আছে, তো যোগ হয়ে যাবে, এটা 2a/b হয়ে যাবে। এবার x মাইনাস ওয়াই বের করে নেবো, x মাইনাস ওয়াই, a/b প্লাস b/a মাইনাস a/b মাইনাস b/a। এখানে বন্ধনীগুলো উঠিয়ে নিব, a/b প্লাস b/a মাইনাস a/b, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে b/a। এখন দেখো মাইনাস a/b প্লাস a/b কেটে গেল, তাহলে এটা যোগ হয়ে যাবে, তাহলে 2b/a হয়ে যাবে। এবার আমরা এই যে এখানে চলে আসবো। ঠিক আছে, এই রাশিটা আমরা ভাঙাবো। তা দেখো তো সমান সমান, এটাকে আমরা পূর্ণবর্গের প্রকাশ করতে পারবো। এটা আমরা লিখতে পারবো s² প্লাস y² মাইনাস 2s² y²। দেখো এটা a এটা b ধরে a² প্লাস b² মাইনাস 2ab, মানে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র এটা, a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র। তা দেখো আমরা সূত্রটা লক্ষ্য করে এখানে এই যে হোল স্কোয়ার আছে, তো আমরা দুবার লিখতে পারবো। তো আমরা s² মাইনাস y², একবার লিখে দেবো s² মাইনাস y²। দেখো এই যে হোল স্কোয়ার আছে তার জন্য এটা দুবার লিখে দিলাম। এবার দেখো এখানে s² মাইনাস y² আছে, এটা b ধরে a² মানে b² সূত্র আমরা ফেলে দেবো। তো a² মানে b² সূত্রটা তোমরা জানো, a প্লাস b a মাইনাস b, তাহলে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর এখানে একই সূত্র, a² মানে b² মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তোমাদের সূত্রগুলো জানতে হবে, সূত্রগুলো যেগুলো ব্যবহার হয়েছে। এবার চলো মানগুলো আমরা বের করে গেছি, বসিয়ে দিই। এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত আছে 2a/b, এক্স মাইনাস ওয়াইয়ের মানটা 2b/a, 2b/a। আবার এক্স প্লাস ওয়াই 2a/b ইন্টু এক্স মাইনাস ওয়াই 2b/a। এবার দেখো এখানে বি বি কেটে যাচ্ছে, এখানে এ কেটে যাচ্ছে, আবার এখানে বি বি কেটে যাচ্ছে উপর নিচ, এ আর এ উপর নিচ কেটে গেল। তাহলে আমাদের 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, মানে 2গুলো থেকে গেল, সবগুলো 2 গুণ করো, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16। তাহলে আমরা 16 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। দেখো 3-এর 5-এর প্রশ্নটা আমাদের বলছে একটি হলঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার, মেঝেতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গাকার টালি দিয়ে সম্পূর্ণ ঢাকা যাবে। আচ্ছা, হলঘরের মেঝেতে আমাদের টালি বসাবে, টালি বলতে টাইলস বসাবে, তাই না। আচ্ছা, হলঘরের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, আর এখানে যে টালিগুলো বসাবে তার দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গাকার টালি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 3 ডেসিমিটার, ঠিক আছে, 3 ডেসিমিটার। তাহলে এখানে দেখো মিটার আর ডেসিমিটার আছে, তাহলে এককগুলো একই রকম করে নিতে হবে আমাদের। তো আমরা মিটারকে ডেসিমিটার করে নিই, তাহলে লিখবো হলঘরের দৈর্ঘ্য, হলঘরের দৈর্ঘ্য কত আছে আমাদের 30 মিটার আছে, 30 মিটার। এই মিটারকে আমরা ডেসিমিটার করে নেব। তাহলে 30 মিটারকে যদি ডেসিমিটার করো তা 10 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। মিটার আর ডেসিমিটার মধ্যে পার্থক্য 10, হয়ে যাবে আমাদের কত ডেসিমিটার, ডেসিমিটার, ঠিক আছে, ডেসিমি বা ডেসিমিটার। তাহলে এটা আমাদের গুণ করে হয়ে যাবে কত 300 ডেসিমিটার, ডেসিমি, ঠিক আছে, ডেসিমিটারকে ডেসিমি লেখা যায়। তাই একইভাবে এবং হলঘরের প্রস্থ, হলঘরের প্রস্থ আমাদের দেওয়া আছে 18 মিটার। তো এখানে মিটারকে আমরা কী করব ডেসিমিটার করব। তাহলে 18কে গুণ করব কত দিয়ে 10 দিয়ে, 10 দিয়ে গুণ করে আমাদের কী হবে ডেসিমিটার, ডেসিমি। তাহলে এখানে পেয়ে যাবো 180 ডেসিমি, ঠিক আছে। এবার দেখো আমাদের হলঘরের মেঝেতে টালি বসাবে, তো হলঘরের মেঝের ক্ষেত্রফল বের করে নেব। তাহলে হলঘরের মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল। তো
তাহলে মেজের ক্ষেত্রে বলে সূত্র কি, মেজেটা হচ্ছে আয়তক্ষেত্র আর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমরা এই যে 300 গুণিত এই যে প্রস্থ 180 এত বর্গ ডেসিমি। ঠিক আছে, এই যে দেখো, তো হল করে মেজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার দেখো 3 বর্গমিটার বিশিষ্ট 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি টালি লাগবে। তাহলে আমাদের যে টালির যদি ক্ষেত্রফল বের করি, তাই না, একটি টালির ক্ষেত্রফল, একটি টালির ক্ষেত্রফল 3 × 3 বর্গ ডেসিমিটার ডেসিমি। তাহলে দেখো টালি লাগবে আমাদের, তাহলে অতএব টালি লাগবে কতগুলো মেজেতে টালি লাগবে। এই যে মেজের ক্ষেত্রফলকে টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেবো, একটি টালির ক্ষেত্রফল। তাহলে মেজের ক্ষেত্রফল ছিল 300 × 180 আর নিচে এই যে টালির ক্ষেত্রফল পেলাম 3 × 3। আর মেজের ক্ষেত্রফলকে একটি টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দাও, কতগুলি টালি লাগবে সেটা কিন্তু পেয়ে যাবে এতটি। তাহলে এখানে আমরা কাটাকাটি করব, এখানে 100 পাবো আর এখানে কাটাকাটি করে এখানে 3 × 6 = 18 60 পেয়ে যাবো। এটা যে গুণ করি 6 × 1 = 6, তাহলে আমাদের এখানে 3টা শূন্য হয়ে যাবে। তার দেখো 6000টি টালি আমাদের প্রয়োজন পড়বে। এটাই আমাদের অ্যান্সার, 6000টি টালি। 6 নম্বর প্রশ্ন দেখো, আমাদের এখানে বলেছে পাশের চিত্র থেকে একজোড়া একান্তর কোণ, একজোড়া অনুরূপ কোণ এবং একজোড়া ভেদকের একই পাশের অন্তস্থ কোণের নাম লিখতে বলেছে। পাশে ছবি দেওয়া আছে, একান্তর কোণ এখানে বের করে দেখাবো, অনুরূপ কোণ আর ছেদকের একই পাশের অন্তস্থ কোণ। তাহলে প্রথমে চলো একান্তর কোণগুলো দেখাই। একান্তর কোণ, কোণ মানটা দেখো একান্তর কোণ কোণগুলো, একান্তর কোণ আমরা পেয়ে যাবো। দেখো এই যে কোণগুলো আছে এর সঙ্গে এই একান্তর কোণ, ঠিক আছে। তাহলে একান্তর কোণগুলো যদি আমরা বলি তাহলে কারা কারা আছে, তাহলে এই কোণের নামটা বলবো আমরা AEG। তাহলে AEG এই যে কোণটা দেখলাম এটা হচ্ছে একান্তর কোণ, ঠিক আছে। তাহলে এর সঙ্গে একান্তর কে আছে, এটা আছে। তাহলে এই কোণের নামটা আমরা EGH বলতে পারবো। তাহলে এটা হচ্ছে EGH, ঠিক আছে। এই যে একজোড়া আমরা পেয়ে গেছি, এই যেটা আছে একজোড়া একান্তর কোণ, ঠিক আছে। আমরা কার সঙ্গে দেখালাম, যেটা মুছে দিই, এই যে এটার সঙ্গে এটা একজোড়া একান্তর কোণ আমরা দেখিয়ে দিয়েছি। একান্তর কোণ অনেকগুলো আছে, এটার সঙ্গে এটা একান্তর কোণ আছে, এখানে এটার সঙ্গে এটা একান্তর, এটার সঙ্গে এটা, তাহলে একজোড়া বলেছে আমরা একজোড়া দেখিয়ে দিলাম। এবার আমরা একজোড়া অনুরূপ কোণ দেখাবো, তাহলে আমরা লিখবো অনুরূপ কোণ। অনুরূপ কোণ, তাহলে দেখো তো অনুরূপ কোণগুলো আমরা যদি দেখাই, এখানেও একজোড়া অনুরূপ কোণ দেখাতে বলেছে। তাহলে অনুরূপ কোণ আমরা বলতে পারবো, যদি এখান থেকে বলি, দেখো এই যে এই কোণটার সঙ্গে, এই যে দেখো এই কোণের সঙ্গে আমরা এই কোণটা অনুরূপ কোণ বলতে পারবো। এটার সঙ্গে এটা অনেকগুলো আছে, এই কোণের সঙ্গে এই কোণ বলতে পারবো। তাহলে এটার সঙ্গে এটা বলে দিই আমি, একজোড়া বলেছে। তাহলে এখানে এর নামটা আমরা PEF বলবো, PEF এই যে কোণের নাম। দেখো কোণের নাম কী করে, কোণটা তৈরি হয়েছে এভাবে এভাবে, এই যে, তাহলে PEF এই কোণটা আর এই কোণটা। তাহলে এই কোণের নামটা আমরা কী বলে দেবো, এটা বলে দেবো আমরা EGH, ঠিক আছে। তা দেখো আমাদের হয়ে গেছে এই যে একজোড়া একান্তর কোণ। এবার আমাদের বলেছে ভেদকের একই পাশের অন্তস্থ কোণ একজোড়া। তাহলে ভেদক, এই যে দেখো এটাকে যদি আমরা ভেদক বলি, তাহলে যে ভেদকের একই পাশে যে একজোড়া অন্তস্থ কোণ, এই দুটো কোণকে নিতে পারবো আমরা, ঠিক আছে। বা এই দিককার দুটো নিতে পারো, যে দুটো। তাহলে আমি যদি এই দিকটা দেখাই, এটাকে মুছে দিলাম, এদিকে দেখাচ্ছি, এটা আর এটা নিচ্ছি, এটা নিলেও হবে, এটা নিলেও হবে, ঠিক আছে। তাহলে আমরা অন্তস্থ কোণ লিখব, অন্তস্থ কোণ। দেখো অন্তস্থ কোণ, এই কোণের নাম কীভাবে বলবো, EFH। তাহলে এই কোণটা হয়ে যাবে EFH, এটা একটা। আর এই কোণটা একে বলো FHG, এই কোণটা FHG কোণটা এভাবে তৈরি হয়েছে, তাহলে FHG। দেখো একজোড়া করে একান্তর কোণ, অনুরূপ কোণ আর অন্তস্থ কোণ আমরা নিয়ে নিলাম। তো এভাবে তোমরা অ্যান্সারটা দিতে পারবা। এবার দেখো 4 অঙ্ক হলো। তো 4 অঙ্কটা আমাদের বলেছে √5 এর আসন্ন মান 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলেছে। তো দেখো আমরা √5কে আসন্ন মানে 3 দশমিক স্থান পর্যন্ত বের করব। সেটা আমরা কি করব, আমরা দেখো এভাবে করব, অঙ্কটাকে আমরা 5 দশমিক নিয়ে নেব। এবার 3 দশমিক বলেছে, তাহলে এখানে
4 জোড়া শূন্য নেব, 5 দশমিক দিয়ে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। দেখো 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। 4 জোড়া শূন্য এভাবে নিয়ে নেবা, এই যে জোড়া 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 নিয়ে। ঠিক আছে, 3 দশমিক বললে 4 জোড়া, 2 দশমিক বললে 3 জোড়া, এভাবে নিয়ে নাও। এবার আমরা বর্গমূল করবো, যেভাবে বর্গমূল আমরা শিখেছি। তাহলে তো জোড়া হয়ে গেছে, এ থেকে গেল অবশিষ্ট, তাহলে একে নিয়ে আমরা কাজ করব। তা দেখো এখানে 2 নিলে 2 দিয়ে 4, 3 3 9, 3 দিয়ে বড় হয়ে যাচ্ছে, তাই 2 দিয়ে নেব, 2 দিয়ে 4। আচ্ছা, এবার দেখো এখানে বিয়োগ করব। এবার এই দশমিকটা উঠে এখানে চলে আসবে, তাহলে এখানে আমাদের 1 জোড়া শূন্য নামিয়ে দেবো, এখানে টান দিয়ে দিলাম। এর ডবল বসাও, তাহলে এর ডবল কত হবে আমাদের 4। এবার দেখো 100 আছে, তাহলে আমরা দেখো কত নিব, তাহলে 100 আছে এখানে। তা আমরা যদি এখানে 4-এর পাশে 3 নিয়ে নিই, দেখো 4-এর পাশে যদি 3 নিই, তাহলে এখানে কিন্তু বড় যাবে আমাদের, তাই না? 4-এর পাশে 3 নিলে 100 চেয়ে বড় হবে। দেখো 3 দিয়ে গুণ করবা, এই যে 9, 3 4 12, 129 বড় হয়ে যাচ্ছে। 3 দিয়ে হচ্ছে না, তাহলে আমরা কত দিয়ে নিব? তাহলে আমরা দেখো 4-এর পাশে 2 নিয়ে 2 দিয়ে গুণ করবো, তাহলে 4 8, 84 নেওয়া যাবে। ঠিক আছে, ছোটো নেওয়া যাবে, ভাগের নিয়ম যেটা, বড় নেওয়া যাবে না। তাহলে আমরা কত নিলাম? এখানে 2, তাহলে এখানে আমরা 2 নিয়ে নেব। তাহলে চলো এটা 84 এখানে বসিয়ে দেবো। এবার আমরা এখানে বিয়োগ করি, 6, এটা 9, এটা 1 নেমে যাবে। আবার এখানে এভাবে টান দিব, তারপরে এর ডবল করে বসাবো। এর ডবল মানে 2 দিয়ে গুণ করলে পরে কত হবে? 4 4, দশমিক এখানে বসানোর দরকার নাই। ঠিক আছে, শুধু ডবল করে বসিয়ে দেবো। এবার দেখো এখানে এই ছোটো হয়ে গেলো, তাহলে আর 1 জোড়া আমরা শূন্য নামিয়ে দিচ্ছি। তাহলে 1600 নিয়ে করি, দেখো কত নিব? আমরা যদি 4 বসাই, দেখো 4 দিয়ে যদি গুণ করি, 4 এখানে 44 আছে, 4 বসাবো, দেখবো বড় হয়ে যাবে 4 দিয়ে। 4 4 16, আবার 4 4 16 17, 4 4 16, এই যে 17, তারপর 1776, এটা 1600 আছে, বড় হয়ে গেল। তাহলে আমাদের 4 দিয়ে যখন বড় হয়ে যাচ্ছে, তাহলে কত দিয়ে নিব? আমরা 3 দিয়ে নিব। তা দেখো 3, এখানে 3 দিয়ে হবে, 3 3 9, 3 4 12, আবার 3 4 12 13। দেখো এটা ছোটো আসলো, ছোটো নেওয়া যাবে কিন্তু বড় নেওয়া যাবে না। 1329, 3 দিয়ে নিলাম, এখানে 3 দিয়ে নিবা, আর এখানেও 3 দিয়ে নিলাম। এবার আমরা এখানে বিয়োগ করবো, 1, এটা আমাদের হয়ে গেল 9, এটা 7, এটা হয়ে গেল আমাদের 5, এটা হয়ে যাবে 2। আচ্ছা, তাহলে এখানে আবার একটা টান দিয়ে দেবো, এর ডবল আবার বসাবো এখানে। তো চলো এই ডবল করে বসাও, এটা ডবল, তবে একটু জায়গা রাখে কিন্তু আমরা কাজ করি সবসময়। তাই 2 দিয়ে গুণ করে এখানে বসিয়ে দেবো, 2 3 6, 2 দিয়ে 4, 2 দিয়ে 4, একটু জায়গা রাখবো একটা সংখ্যা বসানোর জন্য। এবার এই ছোটো হয়ে গেল, তো আবার একটা জোড়া নামাবো। দেখো আমাদের প্রথম জোড়া নামানো গেছে, দ্বিতীয় জোড়া নামানো গেছে, এবার তৃতীয় জোড়া নামানো যাচ্ছে। এই যে তৃতীয় জোড়া নামিয়ে দিলাম। এবার দেখো, এবার এখানে আবার একটা সংখ্যা নিব, এবার যে সংখ্যা নিব সেই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে এখানে যদি আমরা দেখো, আমরা যদি কত নিই, 4 4 6, আমরা যদি এখানে 7 বসাই, তো 7 বসে কিন্তু বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কত বসাবো? 6 দিয়ে গুণ করব। দেখো 6 দিয়ে গুণ করো, 6 6 36 6, আবার 6 6 36, 36 7 39 9, আর এখানে 6 4 24, 24 আর ওদিকে 3 27, 27 7, আবার 6 4 24, 24 আর 2 25 26। দেখো এখানে 2700 100, আর এখানে এই যে দেখো 27000, এখানে 26000, মানে 6 দিয়ে হবে, 7 দিয়ে কিন্তু বড় হয়ে যাবে। তাহলে আমরা 6 নিলাম, এখানে আমরা 6 নিয়ে নেব। তাহলে আমরা দেখো এই সংখ্যাটা বসিয়ে দেবো, 26 7 9 6, আর বিয়োগ করো 1, এটা 9 9 0, এটা আমাদের 0 হয়ে গেল, 7 দিলে 10, 3 দিলে, আর এদিকে আমাদের মিলে গেল সংখ্যাগুলো। আচ্ছা, তো আবার কী করতে হবে? ডবল, তাহলে ডবল করলে পরে দেখো তো কত হবে? 2 দিয়ে গুণ করে বসাবো, তাহলে 2 6 12, 2 3 6 7, 2 দিয়ে 4, 2 দিয়ে 4, এই যে সংখ্যাটা দাঁড়ালো। এবার দেখো আমাদের শেষ জোড়া শূন্যটা আছে, শেষ জোড়া শূন্যটা নামিয়ে দিলাম। এবার যদি আমি এখানে 1 নিই, দেখো 1 নিলেও 1 দিয়ে গুণ করবো, তবু আমাদের কী আছে? ছোটো হয়ে যাচ্ছে। তাহলে এই যে সংখ্যাটা ছোটো হয়ে গেল, তাই না? আমাদের এক জোড়া শূন্য নামিয়েও ছোটো হয়ে গেল, তার জন্য এখানে একটা শূন্য নিয়ে নিতে হয়। ওকে, তো এবার দেখো আমাদের দশমিকের পর আমাদের 4টা সংখ্যা দরকার। 3 দশমিক বলেছে, 4টা সংখ্যা, দেখো 4টা সংখ্যা চলে এসেছে, আর কোনো কিছু করার দরকার নাই। তাহলে এবার আমরা অ্যান্সারটা লিখে দেবো। দেখো আমরা লিখবো, অতএব √5 এর 3 দশমিক পর্যন্ত আসন্ন মান। দেখো মানটা আমরা কীভাবে নেব? 2.3 দশমিক পর্যন্ত বলেছে, তাহলে 2.23, মানে দুটো দশমিক পর দুটো সংখ্যা নিয়ে নাও, 2.23 নিয়ে নিলাম। এবার দেখো এই যে
3 নম্বর যেটা আছে 6, এবার 6টা 6 হতে পারে বা 6-এর সঙ্গে 1 যোগ হবে, সেটা 4 নম্বর সংখ্যাটাকে দেখে বলবো। 4 নম্বর সংখ্যা যদি 5 কিংবা 5-এর চেয়ে বড় হয় তাহলে এর সঙ্গে 1 যোগ করে দিতাম, কিন্তু আমাদের কি আছে 0 আছে, 5-এর চেয়ে ছোটো আছে, তাহলে 5-এর চেয়ে ছোটো আছে বলে এই 6টা 6 থেকে যাবে। তাহলে 2.236 এটাই আমাদের অ্যান্সার। এই যে √5-এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছিল সেটা আমরা পেয়ে গেলাম, এটা 2.236 এই যে আমাদের অ্যান্সার এটা। দেখো 4-এর 2-এর প্রশ্নটা আমাদের বলছে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, সংখ্যা দুটির গুণফল 13×17/128 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। আচ্ছা, দুটি ধনাত্মক সংখ্যা বলেছে, একটি অপরটির দ্বিগুণ বলেছে, তা ধরে নিই প্রথম সংখ্যাটি x, ধরি একটি সংখ্যা আমরা x ধরে নিলাম, তাহলে অতএব অপর সংখ্যা, একটি অপরটি দ্বিগুণ বলেছে তাহলে অপরটি 2x হয়ে যাবে, একটা x হলে অপরটি 2x। এবার দেখো সংখ্যা দুটির গুণফল x × 2x, সংখ্যা দুটির গুণফল কিন্তু বলে দিয়েছে কত, 13×17/128, এটা আমাদের সংখ্যা দুটির গুণফল। তবে এখানে দেখো 2 থেকে যাবে আর x আর x গুণ করে s², এই যে দেখো এই দুটো গুণফল 2s² পেয়ে গেলাম। আর এখানে পূর্ণ সংখ্যা ভেঙে নাও, দেখো এটা গুণ করতে হয় আর এর সঙ্গে যোগ করতে হয়, 13 দিয়ে আমরা 128কে গুণ করব, তো দেখো 13 আমরা যদি গুণটা করি 13 × 8 = 104, হাতে থাকলো 10, আর 13 দিয়ে 26, 26 আর 10 36, 36-এর 6, হাতে থাকলো 3, 13-কে 13 আর 13 আর 3, 13 3 কত 16। এবার আমরা 17 যোগ করব, এখানে 11 7, এটা আমাদের 8, এই দেখো 1681 পেয়ে গেলাম। তাহলে উপরে 1681 আর নিচে কোথায় যাবে, নিচে আমাদের 128 টাকার বসে যাবে, এভাবে পূর্ণ সংখ্যা ভেঙে নিতে হয়। আচ্ছা, তাই এবার দেখো s² = 1681 আর 128 আর 2টা এখানে নিচে নেমে যায়, ঠিক আছে, এই যে সমাধান যেটা x এর সঙ্গে থাকবে সেটা নিচে নেমে যাবে। তাহলে s² 1681 আর এখানে গুণ করে নেব, গুণ করলে কত হবে দেখো 2 × 8 = 16, 2 দিয়ে 4, 2 × 8 = 16, 6 আর 2 দিয়ে 4 = 5 আর 2 × 1 = 2, 256 পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো এখান থেকে x এর মানটা যদি বের করি, x = কত, তাহলে আমরা এখানে লিখে দেখো এই জায়গা দেখাচ্ছি, তাহলে অতএব x = হবে, দেখো স্কোয়ার ছাড়লে প্লাস মাইনাস হয়, তাহলে এখানে প্লাস মাইনাস মানে প্লাসটা হবে, মাইনাসটা ছাড়া যাবে, যেহেতু ধনাত্মক বলেছে সংখ্যা দুটি, তাহলে আমরা প্লাস মানটা নিব আর বর্গমূল চেপে যাবে, এরপর এটা বর্গমূল 1681/256। এটা নিয়ম দেখো শিখে রাখো, যে যখন s² থাকবে এই মানটা, তো x এর মান কত, যখন স্কোয়ারটা ছেড়ে দেবো প্লাস মাইনাস √ওভার চাপবে এরপরে, তাহলে এখানে যেহেতু ধনাত্মক বলে মাইনাসটা ছাড়া গেছে, প্লাসটা নেওয়া হয়েছে, যেহেতু প্লাসের মানটা প্লাস আমরা লিখি না, আর এই সংখ্যাটা পর √ওভার দিয়ে দেবো, এভাবে হয়, তাই না, s² যেটা হয় তাহলে x = হবে এটা। এবার 1681 বর্গমূল আর 256-এর বর্গমূল, দেখো 1681 বর্গমূল 41 পাবো আমরা, তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি কী করে হবে। এইভাবে জোড়া জোড়া করবা, ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল, তোমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল করতে পারো আর ভাগ পদ্ধতিতেও বর্গমূল করতে পারো, তো আমি ভাগের সাহায্যে দেখাচ্ছি। তো দেখো আমাদের প্রথম জোড়াটা নিব 4 × 4 = 16, দেখো আমাদের 16 মিলে গেছে, তাহলে এখানে আমাদের নামলো কে 81, এখানে 4-এর ডবল বসাবো, 4 2 দিয়ে গুণ করো 8, তাহলে এখানে একবারে মিলে আছে, দেখো 81, তাহলে কত আসলো 41, তাহলে দেখো 1681 বর্গমূলটা কত পেয়ে গেলাম আমরা 41 পেয়ে গেলাম, এই যে আমাদের 41 আছে, একটু ভালো করে এই এটা আমাদের বর্গমূল। আর 256 বর্গমূল এটা পাবা 14, তোকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এইভাবে জোড়া করলাম, তাহলে আমাদের বাঁচলো 1, 1কে নিয়ে করবো, দেখো 2 নিলে তো 2 দিয়ে 4, তাহলে 2 নেওয়া যাবে না, যে সংখ্যা নিবা সেই সংখ্যা দিয়ে গুণ, 1 নিলে 1 1 গুণ, তাহলে 1 1 1, 2 দিয়ে যেহেতু বড় তো 1 নিয়ে নিব, তাহলে এখানে আমাদের 1 নামবে, এখানে টান দেবা, এর ডবল বসাবা 2, একটু জায়গা ফাঁকা রেখে এখানে একটা সংখ্যা বসানোর জায়গা রাখতে হবে। তো এবার আমরা 5 6 নামিয়ে দেবো। তাহলে এবার দেখো তো এখানে আমরা কত নেব, এখানে আমরা নেব এখানে 4 নিব, দেখো যদি 5 নিই তো বড় হবে, তাই না, এই যে 2-এর পাশে যদি 5 নিই তাহলে 5 দিয়ে গুণ করবো, তো এটা আমাদের কত হবে, আচ্ছা না 5 দিয়ে বড় হবে না, আচ্ছা আমরা 6 দিয়ে হবে, 7 যদি নিই, দেখো 7 দিয়ে বড় হবে আমাদের, 7 দিয়ে 7 পাচ্ছে 35, 7 দিয়ে 14, 14 আর ওদিকে 3 17, দেখো 7 দিয়ে বড় হয়ে আছে, তো আমরা নিব 6 দিয়ে নিব, 16 হবে, 256 বর্গমূল 16, তাহলে এটা আমরা নিব, এখানে 6 নিয়ে নেব, তো 6 দিয়ে গুণ করে 6 6 36 আর 6 দিয়ে 12, 12 আর 3 15, দেখো 6 দিয়ে মিলে যাবে আমাদের, তো
তাহলে 16 বর্গমূল, তা 256 বর্গমূল কত পেয়ে গেলাম 16। এই যে দেখো, তাহলে এক্সের মান 16, এই এক্সের মান পেলাম 41/16, তাহলে একটি সংখ্যা পেয়ে গেছি আমরা। তাহলে অতএব দেখো এখানে একটু লিখব, অতএব একটি সংখ্যা, একটি সংখ্যা কত, এই যে 41/16। একে যদি আমরা ভাগ করে দিই তাহলে কবারে যাবে দেখো, 16 দিয়ে 32 দুবার, তাহলে এখানে আমাদের এই যে 32 বসিয়ে দেবো। এবার এখানে 2 কত দিলে 11, এটা আমাদের 9 দিলে, তাহলে 2 পূর্ণ 9/16, এটা একটা অ্যান্সার। ঠিক আছে, এই যে এবার অপর সংখ্যাটি, তাহলে অতএব অপর সংখ্যাটি কত হবে, এই যে এর সঙ্গে 2 দিয়ে গুণ হবে, 2x ছিল, তাহলে এই যে 41/16, 2 দিয়ে কাটাকাটি করে 2, তাহলে 41/8। একে যদি ভাগ করে নাও তাহলে কত হবে দেখো, 8 5 40, তাহলে 1 নেমে যাবে, 5 পূর্ণ 1 কত হয়ে যাবে 8 হয়ে যাবে আমাদের। তা দেখো সংখ্যা দুটি আমাদের পেয়ে গেছি। ঠিক আছে, আমি যদি ভালো করে লিখে দিই এখানে দেখাচ্ছে দেখো, তাহলে সংখ্যা দুটি ধনাত্মক সংখ্যা, যেটা সংখ্যা দুটি কী পেলাম, একটা পেলাম 2 পূর্ণ 9/16, আর একটা পেলাম 5 পূর্ণ 1/8। দেখো এই যে এত ও দিয়ে দিলাম, এই হলো আমাদের দুটো অ্যান্সার। এবার দেখো 4-এর 3-এর প্রশ্নটা, এখানে বলছে আমাদের একটি ট্রেন 8 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে এবং 20 সেকেন্ডে একটি 180 মিটার দৈর্ঘ্যের ব্রিজ অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য এবং গতিবেগ নির্ণয় করো। তো আমরা কী করবো, প্রথমে ট্রেনটির দৈর্ঘ্যটাই ধরে নিই। তা আমরা লিখব, ধরি ট্রেনের দৈর্ঘ্য, সেটাকে আমরা ধরে নিলাম x মিটার। আচ্ছা, এবার দেখো আমরা গণিতের ভাষায় সমস্যাটি তৈরি করব। তাহলে লিখবো আমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো আমাদের এখানে কি আছে, আমাদের সময়, আমরা লিখব সময় আর দূরত্ব লিখছি, কত সময় কত দূরত্ব যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা সময় আমাদের কিন্তু সেকেন্ডে আছে, এটা সেকেন্ডে দিলাম, আর দূরত্ব আমাদের মিটারে আছে, এটা মিটার। ওকে, এভাবে আমরা তৈরি করলাম দুটো একক। আচ্ছা প্রথমে সময় দেখো, 8 সেকেন্ডে টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করে, 8 সেকেন্ডে। দেখো একটা টেলিগ্রাম পোস্ট, এই যে খুঁটি ধরো, এই যে একে যে অতিক্রম করবে ট্রেনের নিজের দৈর্ঘ্য যতটা আছে x মিটার, তাই না? একটা টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করবে কতটা দৈর্ঘ্য, ট্রেনের নিজের দৈর্ঘ্যটা, তাহলে এখানে হবে আমাদের x মিটার। তাহলে 8 সেকেন্ডে যায় x মিটার ট্রেনটি। এবার 20 সেকেন্ডে একটা ব্রিজকে অতিক্রম করে, ঠিক আছে, একটা ব্রিজ, এই যে একটা ব্রিজ, একটা ট্রেন অতিক্রম করছে, তাহলে ব্রিজকে অতিক্রম করছে, ব্রিজের দৈর্ঘ্য বলে দিয়েছে 180, তার সঙ্গে দেখো ট্রেনের নিজের দৈর্ঘ্যটা আবার কি অতিক্রম করতে হবে, ব্রিজটাকে অতিক্রম করবে প্লাস ট্রেনের নিজের যে দৈর্ঘ্যটা, তাহলে 180 প্লাস x। তাহলে একটা ব্রিজকে ট্রেনের যে অতিক্রম করতে যে দৈর্ঘ্যটা, মোট দৈর্ঘ্য হবে ব্রিজের দৈর্ঘ্যটা এবং ট্রেনের নিজের দৈর্ঘ্যটা, এই দুটো যোগ করে আমাদের এতটা দৈর্ঘ্য ট্রেনকে অতিক্রম করতে হবে একটা ব্রিজ অতিক্রম করতে হলে। ঠিক আছে, এভাবে কিন্তু যোগ হয়ে যাবে আমাদের। আচ্ছা তাহলে এখানে সম্পর্কটা তৈরি করব। এখানে দেখো সময়টা আমাদের বেড়েছে, তাহলে দেখো এখানে 8 সেকেন্ডে আমাদের কত যাচ্ছে, x মিটার দূরত্ব, তা সময় বাড়লে পরে কী হবে, আমাদের দূরত্ব বাড়বে, এই সম্পর্কটা সরল সম্পর্ক আছে। তাহলে সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক রয়েছে, এটা লিখতে হবে সময় লিখি, সময় ও দূরত্বর মধ্যে সরল সম্পর্ক রয়েছে, তাই না? মানে দেখো সময় বাড়লে বেশি সময়তে বেশি দূরত্ব যাবে, তার জন্য সময়ের সঙ্গে দূরত্ব কী সম্পর্ক থাকবে, সরল সম্পর্ক। দেখো সরল সম্পর্ক যদি হয় তার সম্পর্কটা এভাবে সাজাতে পারবো। দেখো আমি এখানে লিখছি, দেখো এই জায়গায়, তো অতএব দিলাম, আমরা লিখবো 8:20 সমান দিয়ে দিলাম। ঠিক আছে, সমান দিয়ে x:2 এটা লিখে দেবো, x:180 প্লাস x। ঠিক আছে, এভাবে যদি সরল সম্পর্ক হয় তাহলে তোমরা লিখতে পারবো এটা সমান দিয়ে দেবা এটা। এবার অনুপাতকে আমরা বাই করে নেব, 8/20 আর এখানে x/180 প্লাস x।
এখানে যদি আমরা কাটাকাটি করি 4 দিয়ে 8, 4 5 20। এবার আমরা এখানে বর্গগুণ করে নেব। দেখো সমাধান করতে হবে বর্গগুণন কোনাকুনি গুণ। তাহলে আমরা গুণ করব, দেখো এটা 5x, এই যে 5 আর x এ 5x, আর 2 দিয়ে এটা গুণ, 2 দিয়ে গুণ করবো 2 0 0, 2 8 16, আর 2 একে 2, 2 একে 3, 360, আর 2x, এই যে দেখো 2 দিয়ে গুণ করে এটা পেয়ে গেলাম। এবার আমরা এক্সগুলোকে একদিকে করবো, তাহলে এখানে 5x মাইনাস 2x, এদিকে 360, এখানে দেখায় সমাধানটা এদিকে। তাহলে এখানে আমাদের 3x সমান এদিকে 360, 3 দিয়ে কাটাকাটি করলে পরে 3 একে 3, 3 দিয়ে 6। তা দেখো x সমান কত পেয়ে গেলাম 120। তাহলে x হচ্ছে আমাদের কি ট্রেনের দৈর্ঘ্য, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেলাম। তাহলে অতএব দিয়ে লিখে দেবো, অতএব ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলেছিল, দৈর্ঘ্য সমান কত, এই যে 120 মিটার। এটা একটা অ্যান্সার আমাদের। এবার ট্রেনের গতিবেগ, দেখো ট্রেনের গতিবেগ বের করবো। তো অতএব ট্রেনের গতিবেগ, দেখো ট্রেনের গতিবেগ কী করে পাবো আমরা, দূরত্বকে সময় দিয়ে ভাগ করব। ট্রেনটি দেখো 8 সেকেন্ডে কতটা যাচ্ছে এখন 120, তাহলে 120 দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দেবো। এই যে দেখো 8 সেকেন্ডে যায় 120 মিটার, তাহলে 1 সেকেন্ডে কত যাবে, তাই না, সেটাই হচ্ছে ট্রেনের গতিবেগ। 8 সেকেন্ডে 120 মিটার গেলে পরে 1 সেকেন্ডে যাবে, এই যে এটা, তাই না। তাহলে এখানে এককটা হবে মিটার পার সেকেন্ড, সেকেন্ডে আছে, আমরা এইভাবে রাখবো। তাই কাটাকাটি করো, এটা আমরা পেয়ে যাবো 15। তাহলে গতিবেগ পেয়ে যাবো আমরা 15 মিটার পার সেকেন্ড। দেখো পার বলতে কিন্তু বাই, ঠিক আছে, আগে দেখো দূরত্ব ছিল মিটার, তারপরে ছিল বাই সময়, তাহলে মিটার বাই সেকেন্ড, তাই না, এটাকে আমরা পার দিয়ে লিখবো। 15 মিটার পার বলতে বাই, পার সেকেন্ড, এটা আমাদের অ্যান্সার। তা ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম 120 মিটার, এটা একটা অ্যান্সার। আর ট্রেনের গতিবেগ পেয়ে গেলাম 15 মিটার পার সেকেন্ড। এবার দেখো 4 প্রশ্নটা আমাদের বলেছি, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 36 মিটার ও 24 মিটার। মাঠের বাইরের চারিদিকে 1.5 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? প্রতি বর্গমিটারে 623 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত খরচ হবে? তো প্রথমে রাস্তাটির ক্ষেত্রফল বের করি আগে, তারপর আমরা ওটা পেয়ে যাব খরচটা। তা দেখো আমাদের প্রথমে বলেছে আয়তাকার মাঠ, তাহলে আমরা একটা আয়তাকার মাঠ যদি তৈরি করি, দেখো আর এখানে বলেছে মাঠের বাইরে চারিদিকে রাস্তা আছে। তাহলে দেখো আমরা এভাবে দেখাচ্ছি তোমাদের, ছবিটা এভাবে করে আমরা আগে এঁকে নেব। এই যে ভিতরটা হচ্ছে আমাদের আয়তাকার মাঠ, আর আয়তাকার মাঠের চারধারে একটা রাস্তা আছে, যার চওড়া কত বলে দিয়েছে 1.5, ঠিক না, এত মিটার আমাদের চওড়া আছে পুরো রাস্তাটা। তাহলে দেখো এখানে মাঠের কি বলে দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে মাঠটির। তাহলে মাঠটির দৈর্ঘ্য কত, তাহলে এখানে দেখো একটা আয়তাকার মাঠের দৈর্ঘ্য, মাঠের বাইরের চারিদিকে রাস্তা আছে, তাহলে মাঠের দৈর্ঘ্য আমাদের বলেছে 36 মিটার, আর প্রস্থ কথা বলেছে 24 মিটার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মাঠের দৈর্ঘ্য প্রস্থ। তাহলে মাঠটির কি আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে আমাদের মাঠের ক্ষেত্রফল দরকার এবং রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল দরকার। আর রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল থেকে মাঠটির ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তো চলো প্রথমে আমরা মাঠটির ক্ষেত্রফল বের করে নিই। তাহলে লিখব মাঠের ক্ষেত্রফল। মাঠের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য আমাদের 36 আর প্রস্থ হচ্ছে 24, এত বর্গ মিটার। আচ্ছা এখানে আমাদের 36 আর 24 গুণ করে নিতে হবে, এটা গুণ করে নেবা, 4 6 24, 4 4 3 12, 13 14, 6 2 12, 2 3 6 7, 4 6, এটা আমাদের 8, পেয়ে গেলাম 864 বর্গ মিটার। এবার দেখো আমরা রাস্তা সমেত মাঠের আমরা দৈর্ঘ্য বের করব, কারণ দেখো দৈর্ঘ্যটা আমাদের কী হবে, দেখো আমাদের মাঠের দৈর্ঘ্য হচ্ছে 36, তাহলে এই যে রাস্তা সমেত মাঠের দৈর্ঘ্য কত হবে, তাহলে এদিকে আমাদের 1.5 বেড়েছে 1.5, এদিকে আমাদের 1.5 বেড়েছে, টোটাল আমাদের 1.5 3 বেড়েছে। তাহলে এখানে আমরা লিখব রাস্তা সমেত মাঠের দৈর্ঘ্যটা কত হবে, দেখো দৈর্ঘ্যটা হবে এই যে 36-এর সঙ্গে যোগ হবে
কত যোগ হবে 1.5, এদিকে 1.5 যোগ বাড়বে আর এদিকে 1.5 বাড়বে 1.5, এই যে এত মিটার। এটা সরল করে নাও 36 আর এই দুটো যোগ করে 3 পেয়ে যাবা এত মিটার। তো যোগ করে পেয়ে যাবো 39 মিটার। এবং প্রস্থ, ঠিক আছে, রাস্তা সমেত মাঠের প্রস্থ বের করব। তাহলে দেখো এখানে এই যে প্রস্থ আমাদের আছে 24, তাহলে এর সঙ্গে আমাদের কত 1.5 আর 1.5 যোগ হবে মিটার, তাই না? এই যে এখান থেকে আমাদের 24, তাহলে এইটুকুটা আমাদের 1.5, তাই না? এটুকু আর এখান থেকে বাড়ছে এই যে এই অংশটা, তো এখানে আমাদের 1.5 বাড়বে আর এদিকে আমাদের 1.5 বাড়বে। তা টোটাল এই যে আমাদের প্রস্থটা রাস্তা সমেত মাঠের প্রস্থ, তাহলে আমাদের এই যে এইটা, তাহলে এখানে আমাদের 24, এটা 3, 24 3 কত পেয়ে যাবো আমরা 27 মিটার। এবার আমরা রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল বের করে নেব। তাহলে লিখব অতএব রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল। রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফলটা হবে, দেখো দৈর্ঘ্যটা পেলাম 39 আর প্রস্থ পেলাম আমরা 27, তাহলে এটা আমাদের গুণ করলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমি এককটা কত হবে, এককটা হবে আমাদের বর্গ মিটার লিখে দিলাম। আচ্ছা, এখানে গুণফলটা আমি এখানে দেখাই, দেখো গুণটা আমি এখানে দেখাবো 39 আর গুণ করতে হবে 27, 7 নং 63 3 আর 7 3 21 আর ওদিকে 6, তো 21 হয়ে যাবে আমাদের 27, 2 নং 18 আর 2 3 6, 6 1 7 3, আর এদিকে দেখো 8 আর 7, এটা হবে আমাদের 15, 3 8 আর 7 আমাদের 15, এদিকে আমাদের কত 9, এদিকে 10, এই যে আমাদের পেয়ে গেলাম এত বর্গ মিটার। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেছি, দেখো আমরা মাঠের ক্ষেত্রফল পেয়ে গেছি আর আমরা রাস্তা সমেত মাঠেরও ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করব। তো চলো আমরা জায়গাটা একটু প্লেস করব। দেখো অতএব রাস্তার ক্ষেত্রফল, এই রাস্তার ক্ষেত্রফল কী করে পাবো, যে বললাম এই যে রাস্তার ক্ষেত্রফলটা, তো আমরা সম্পূর্ণ ক্ষেত্রফল রাস্তা সমেত আয়তাকার মাঠের ক্ষেত্রফল যেটা বের করলাম, এটা থেকে আর যে মাঠের ক্ষেত্রফল যেটা বের করেছি এই যেটা, সেটা বিয়োগ করে নেব। তো এটা হবে 1053 থেকে 864 বিয়োগ এত বর্গ মিটার। এটা বিয়োগ করবা, এটা বিয়োগ করে 189 বর্গ মিটার পেয়ে যাবা। ঠিক আছে, তো এটা আমাদের একটা অ্যান্সার, রাস্তার ক্ষেত্রফল বের করতে বলেছিল, একটা অ্যান্সার পেয়ে গেছে। এখানে আমরা লিখে দেবো অ্যান্সার এটা। তারপরে বলেছিল আমাদের, দেখো এই যে এখানে রাস্তাটি তৈরি করতে খরচ বলে দিয়েছে আমাদের প্রতি বর্গমিটারে 623 টাকা। তাহলে এত বর্গমিটারে কত খরচ হবে, তাহলে আমরা রাস্তাটি তৈরি করতে খরচ হয়, তাহলে ওতে রাস্তা তৈরি করতে খরচ হয় কত হবে, দেখো এই যে 1 বর্গমিটারে 623 হলে এত বর্গমিটার কত, তাহলে এত বর্গমিটারকে 189 বর্গমিটারকে 623 দিয়ে গুণ করে নেব, এত টাকা, তাই না? আচ্ছা, দেখো এর গুণফলটা তোমরা পেয়ে যাবা, এটা পেয়ে যাবা 11 77 আর 47, এটা গুণ করে পাবো, এটা গুণ করবা, তোমরা গুণ জানো। ঠিক আছে, এই যেটা পাবে 11 77 47 টাকা। যে টাকা যদি হিসাব করি 1 10 শত হাজার অযুত লক্ষ, তাহলে আমরা বলতে পারবো 11,07,747 টাকা। ঠিক আছে, এই টাকাটা খরচা হবে রাস্তাটা তৈরি করতে। তাহলে এই যে দুটো অ্যান্সার, এটা একটা অ্যান্সার রাস্তার ক্ষেত্রফল, আর রাস্তাটা তৈরি করতে আমাদের খরচ হয়েছে এই টাকাটা। দেখো 4 5 এবং 6 এই দুটো অঙ্কের জন্য আমাদের খাতায় যেতে হবে, আমাদের স্কেল পেন্সিল কম্পাসের প্রয়োজন পড়বে, তার জন্য আমরা খাতায় চলে যাব। তো চলো খাতায় দুটো অঙ্ক আমরা দেখাচ্ছি। আচ্ছা, তো 4 5 অঙ্কটাতে চলে আসলাম আমরা, তো চলো আমরা খাতায় করে দেখাবো, আমাদের পেন্সিল কম্পাসের প্রয়োজন পড়বে। দেখো আমাদের 4 যে 5 অঙ্কটা আছে, একটি সমকোণী ত্রিভুজ ABC অঙ্কন করতে বলেছে, যার একটা কোণ দেওয়া আছে BAC, কোণটা 90 ডিগ্রি। তো তোমাদের বলি কোণটা একটু ভুল করেছে এখানে, নামটা এখানে BAC হবে না, এখানে ABC হবে কোণটা, আর BC বাহু 10 সেমি
আর কোণ এসিবি 45 ডিগ্রি। তাহলে দুটো কোণ একটা বাহু দিয়ে আমাদের ত্রিভুজ অঙ্কন করতে হবে, ঠিক আছে। তা চলো দেখো আমরা কীভাবে আঁকছি। তার কোণটা মনে করবো, এই কোণের নামটা বলবা এবিসি। আমি এখানে তোমাদের কোণের নামটা দিয়ে দিচ্ছি। আমাদের কোণটা দেওয়া আছে কোণ এবিসি, এই যে এবিসি বলবা, এটাকে বিএসি না বলে কী নাম বললাম, এবিসি। এই কোণটা আমাদের দেওয়া আছে 90 ডিগ্রি। আর একটা কী দেওয়া আছে, কোণ এসিবি, এসিবি, এই কোণটা দেওয়া আছে আমাদের 45 ডিগ্রি। একটা বাহু দেওয়া আছে, তা বাহুটা আমাদের টেনে নিব আমরা। তাহলে বাহুটা কত দেওয়া আছে, বাহুটা দেওয়া আছে বিসি বাহুটা 10 সেমি। তাহলে বিসি বাহু দেখো 10 সেমি আমি টেনে নিচ্ছি এভাবে। তাহলে 10 সেমি, এই যে এখানে আমাদের 10 সেমি, এইভাবে করে বিসি বাহুটা টেনে নিলাম। এটা আমাদের বিসি বাহু। এই যে দুটো কোণ, এবিসি কোণ আর এসিবি কোণ 45 ডিগ্রি, একটা বাহু আছে বিসি, এই তিনটা নিয়ে আমরা ত্রিভুজটা আঁকবো। তাহলে প্রথমে কী করব, আমরা এখানে একটা মাপ নিয়ে, এই যে দেখো, এই যে আমরা একটা মাপ নিয়ে এভাবে একটা বাহু টেনে নেব এদিকে বড় করে, ঠিক আছে। এবার কম্পাসের সাহায্যে এই যে বিসিটা আমরা নিয়েছি, এই বিসিটার মাপটা নিয়ে নাও। এই দেখো কম্পাসের সাহায্যে, পেন্সিল কম্পাস মাপটা নিয়ে আমরা এই যে দেখো এখানে আমরা কী করবো, এই যে রেখাটা করলাম, যে কোনো রেখা, ওখান থেকে আমরা বিসিটা কেটে নেব, অংশটা কেটে নিলাম আমরা। নাম আমরা এখানে দিয়ে দিলাম বিসি, এই যে বিসি। এবার দেখো বি বিন্দুতে বি কোণটা তৈরি হবে 90 ডিগ্রি, আর সি বিন্দুতে এই যে আমাদের দেখো এই যে বি কোণটা 90 ডিগ্রি, আর সি বিন্দুতে সি কোণটা 45 ডিগ্রি আমরা এখানে তৈরি করব। তো আমরা চাঁদার সাহায্যে কোণগুলো তৈরি করে নেব। চলো আমরা দেখো চাঁদা দিয়ে কোণগুলো তৈরি করছি। তাহলে বি বিন্দুতে আমরা তৈরি করব 90 ডিগ্রি। তাহলে এই যে দেখো 90 ডিগ্রি কোণটা এভাবে চাঁদা বসিয়ে, এই যে বসিয়ে দেবা, তোমরা 90 ডিগ্রি কোণ রাখতে পারবা। এভাবে করে যোগ করে দিলাম, এখানে বসিয়ে এভাবে করে বড় করে টেনে দেবো, একটা 90 ডিগ্রি কোণটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। আর সি বিন্দুতে দেখো আমাদের এসিবি সি মধ্যেটা দেখবো, যে সি নামটা আছে, তাহলে এসিবি সি কোণটা আছে 45 ডিগ্রি। তাহলে সি বিন্দুতে আমরা 45 ডিগ্রি কোণটা তৈরি করে নেব। তাহলে এই জায়গায় আমরা বসাবো। এখন আমরা এই দিক থেকে মিলাবো, লক্ষ্য করবা, এই যে এভাবে করে মিলাও, মিলিয়ে এবার দেখো জিরো থাকো, এই যে জিরো উপর থেকে দেখা যাচ্ছে 45 কথা, এই যে এখানে আছে 45, এই যে 45। তাহলে এখানে আমরা বিন্দু পেয়েছি, এই বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করে দেব। এই যে দেখো এইভাবে করে নিয়ে এভাবে যোগ করে দিলাম। আচ্ছা এখানে একটু আমাদের বড় করতে হবে, এই জায়গাটা আমাদের ছেদ করে নিই, একটু সমান করে চেষ্টা করবো যে প্রথমেই বড় করে দেওয়ার। এই যে দেখো তো এখানে ছেদ করেছে এই জায়গাতে, তাহলে বিসি হয়ে গেছে, তো এটা আমাদের এ নাম পড়বে। এই যে এ বিসি ত্রিভুজটা। এবার আমাদের কোণ বলে দিয়ে, এই কোণটা বলে দিয়েছিল দেখো 45 ডিগ্রি, ঠিক আছে। তাই এটা 90 ডিগ্রি হলে এটা 45 ডিগ্রি, তাহলে এটাও হবে আমাদের 45 ডিগ্রি হবে, এই কোণটাও আমাদের কথা আসবে 45 ডিগ্রি আসবে। দেখো আমাদের সমকোণী ত্রিভুজটা অঙ্কন হয়ে গেছে। এভাবে তোমাদের ত্রিভুজটা আঁকতে হবে। এবার আমরা চলে যাবো পরের অঙ্কতে। এবার আমরা দেখো এই যে 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্কটা আমাদের বলেছে, দেখো সপ্তম শ্রেণীতে 55 জন ছাত্রের এবং অষ্টম শ্রেণীতে 60 জন ছাত্রের পছন্দসহ খেলার তালিকা দেওয়া হলো। এই যে উক্ত তথ্য থেকে যে তথ্যগুলো দেওয়া আছে, এখান থেকে আমাদের কী করতে বলেছে, দ্বিস্তম্ভ তৈরি করতে বলেছে। দেখো আমরা দ্বিস্তম্ভ তৈরি করব, আমরা 6টা করব। আমরা করব 4-এর 6 নাম্বারটা, 4-এর 6। দেখো দ্বিস্তম্ভ তৈরি করতে গেলে তোমাদের প্রথমে করতে হবে, এই যে এদিকে আমরা একটা সরলরেখা এভাবে করে টেনে নিচ্ছি। এইভাবে করে আমরা টেনে নিলাম, আর এইভাবে করে নিয়ে এইদিকে এইভাবে করে আমরা টেনে নিলাম এইদিকে। ওকে, আচ্ছা এইদিকে আমরা খেলাগুলো দেখাবো। খেলাগুলো দেখো আমাদের কী কী আছে। আমাদের প্রথমে ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি, খোখো, এই খেলাগুলো আছে। তারপর খেলাগুলোর নাম দিয়ে দেবো এখানে। ধরো এখানে আমরা প্রথমে দিয়ে দিলাম, কাকে দিলাম, ক্রিকেট। তাহলে এখানে আমরা লিখে দেবো ক্রিকেট, ক্রিকেট। তারপরে এই জায়গায় লিখে দেবো কী আছে, ফুটবল। তাহলে এখানে আমরা লিখে দেবো ফুটবল,
ফুটবল। তারপরে এখানে দেখো একটি মাপ নিয়ে করব। তারপরে কি আছে সাঁতার, তাহলে এখানে লিখে দেবো সাঁতার। তারপরে আছে হকি, তাই এখানে আমরা হকি দিয়ে দিলাম, এখানে লিখে দেবো হকি। তারপরে আছে আমাদের খোখো, তাহলে এখানে লিখে দেবো আমরা খোখো। এই যে খোখো, ঠিক আছে। এই যে খেলাগুলো, তাহলে আমরা এদিকে কী দেখালাম, খেলা দেখালাম, আমাদের এখানে খেলা। এভাবে করে তোমরা দিয়ে দেবা। আর এইদিকে ছাত্রছাত্রীর সংখ্যা দেখাবো এই জায়গায়, এখানে আমরা লিখে দেবো ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রীর সংখ্যা। এইদিকে আমরা ছাত্রছাত্রীর সংখ্যা দেখাবো। আমাদের দেখো ছাত্রছাত্রীর সংখ্যাগুলো যে দেওয়া আছে, এই দেখো সবচেয়ে বড় সংখ্যাটা দেখো কত আছে। তো আমরা সবচেয়ে বড় সংখ্যাটা দেখতে পাচ্ছি এই যে তথ্য থেকে 16 দেখতে পাচ্ছি। 16 আছে সবচেয়ে বড় সংখ্যা তথ্যগুলোর মধ্যে। তাহলে আমরা এখানে 16 ঘর অবধি যাব। এই যে আমরা এখানে দেখাচ্ছি, এই যে এখান থেকে 16। তাহলে 16 করে দেখানোর জন্য আমরা কত করে যাব, আমরা 2 করে যাচ্ছি। দেখো প্রথমে আমরা 2 নিয়ে নিলাম, তারপর 4 নিয়ে নিলাম, তারপর 6 নিয়ে নিলাম, তারপর 8 নিয়ে নিলাম, তারপর 10 নিয়ে নিলাম, তারপর 12 নিয়ে নিলাম, তারপরে আমরা নিয়ে নেবো 14, তারপরে নিয়ে নেবো 16। দেখো এইভাবে করে চলে গেলাম, ঠিক আছে। 16 অবধি দাগ কেটে নিলাম। এবার আমরা দেখো যে ক্রিকেট পছন্দ করে, তাহলে সপ্তম শ্রেণীর ছাত্র পছন্দ করছে, অষ্টম শ্রেণীর ছাত্র পছন্দ করছে। তাহলে সপ্তম শ্রেণীর 12 জন আর অষ্টম শ্রেণীর 14 জন। তাহলে প্রথমে সপ্তম শ্রেণীর দেখো স্তম্ভটা তৈরি করছি। তাহলে সপ্তম শ্রেণী করেছে 12 জন, তাহলে আমাদের দেখো 12-র কাছে যাবে। এই যে আমরা একটা এভাবে তৈরি করব, এখান থেকে এভাবে সোজা করে একদম 12-র কাছে গিয়ে, এই যে দেখো এই যে 12 এখানে আছে, এই 12-র কাছে গিয়ে আমরা এখানে একটা 12-র কাছে সপ্তম শ্রেণী আছে 12 জন, তার জন্য এভাবে একটা রেখা দিলাম। তার একটা আয়ত লেখো বা দ্বিস্তম্ভ তৈরি করবো। দেখো এই যে দেখো একই মাপ নিয়ে, ঠিক আছে, এভাবে এখানে চোখ করে দিলাম। এই যে আর অষ্টম শ্রেণী কতজন, 14 জন বলেছে। তাহলে অষ্টম শ্রেণী 14তে একটু এটাকে বড় করতে হবে 14-র কাছে। এখানে মাপটা নিয়ে একবারই আমরা নিয়ে নেব। এই যে দেখো 14-র কাছে এখানে আছে, এই জায়গায় আসবো, ঠিক আছে। তাহলে এখানে একটু চলে আসবো, এই যে এই জায়গায়। তাহলে এখান থেকে নিয়ে আমরা একটা দ্বিস্তম্ভ তৈরি করব, 14-র কাছে চলে আসবো। এই যে দেখো, এই লক্ষ্য করো, সবগুলো আমরা করে নিই। এবার ফুটবল সপ্তম শ্রেণী পছন্দ করছে 14 জন। তাহলে এখানে চলে আসবো ফুটবলে, সপ্তম শ্রেণী 14 জন। তাহলে যে 14-র কাছে আবার একটা বিন্দু দিয়ে এভাবে করে এখানে একটা দ্বিস্তম্ভ তৈরি করে নেব। আর অষ্টম শ্রেণী 16 জন, তার জন্য আমরা আবার এটা 16-র কাছে নিয়ে চলে যাব, এভাবে করে দিলাম। 16-র কাছে একটা বিন্দু মেরে দিলাম। তাহলে এখানে 16-র কাছে আসলাম। তাহলে এই যে সপ্তম শ্রেণীটা এইভাবে দাগ পড়ে গেল। আর অষ্টম শ্রেণীটা নিয়ে নেব, অষ্টম শ্রেণী 16 অবধি বলেছে। তো এখান থেকেই মাপ করে নিয়ে এখান থেকে এভাবে যোগ করে দাও, এই যে দেখো। তাহলে এখানে এভাবে যোগ করে দাও, এই যে দেখো। তারপরে চলে আসবো সাঁতার সপ্তম শ্রেণী পছন্দ করছে এই যে 8 জন ছাত্রছাত্রী। তাহলে এখানে আমরা 8-এর কাছে গিয়ে একটা তৈরি করবো। দেখো তাহলে 8 কোথায় আছে, এই যে লক্ষ্য করো 8-8-এর কাছে নিয়ে একটা বিন্দু তৈরি করলাম, এভাবে মাপ করে সোজা করে নিয়ে এভাবে একটা আইডিয়া করে তোমরা নিয়ে নিলা। আর অষ্টম শ্রেণী সাঁতার পছন্দ করছে, দেখো কতজন, 10 জন। তাহলে আমরা 10-এর কাছে যাব আবার। তাহলে এখান থেকে এভাবে করে চলে যাবা 10-এর কাছে, এই যে এই জায়গায় দেখাচ্ছি 10-এর কাছে, এভাবে করে এবার যোগ করে দাও, এই যে দেখো। তাহলে এখানে আমরা অষ্টম শ্রেণীটা তৈরি করব, এটা অষ্টম শ্রেণী 10 তৈরি হবে, এই দেখো এটা অষ্টম শ্রেণী তৈরি হচ্ছে। আর সপ্তম শ্রেণী যে এটা এই যে সাঁতার। এবার হকি, আর হকি যদি দেখি আমরা, তাহলে আমাদের সপ্তম শ্রেণী 11 জন আছে। তাহলে 11 কোথায় পাবো, দেখো 10 আর 12-র মধ্যে এই জায়গায় একটু এইভাবে করে আসবা, একটু সোজা করে এভাবে করে নিয়ে এই যে দেখো, এই যে আমরা এখানে দেখিয়ে দেবো, এই যে মাপ। তাহলে এখানে আমরা কাটলাম 11। আর হকি অষ্টম শ্রেণী পছন্দ হচ্ছে 12 জন, তাহলে 12-র কাছে যাবে,
তাহলে যে 12 দেখো এই যে 12 আছে, তাহলে একটু এখানে আসবে 12টা, এই জায়গায় আসবে 12টা। তাহলে এভাবে যোগ করে নেব আমরা। আচ্ছা দেখো 12টা তৈরি করব। এই যে আমাদের অষ্টম শ্রেণী, এটা হচ্ছে আমাদের সপ্তম শ্রেণী। এবার খোখো, খোখো দেখো, তাহলে খোখোয় চলে যাবো আমরা। খোখো পছন্দ করছে আমাদের সপ্তম শ্রেণী 10 জন। তাহলে 10 থেকে আমাদের টানবো, এই যে 10 কোথায় আছে, এই জায়গায়, এইভাবে করে এই জায়গায় 10, ঠিক আছে। এই যে আমাদের এখানে 10 আছে, তাহলে এই যে আমাদের 10। আর অষ্টম শ্রেণী 8 জন, তাহলে 8-এর কাছে আসবে অষ্টম শ্রেণী। তাহলে এখানে সপ্তম শ্রেণীতে 10-এর কাছে আসবেই, এই জায়গাটাতে এখানে আসবে। আর অষ্টম শ্রেণী 8, 8 বলতে এখানে একটা বিন্দু দিয়ে দিই, 8 আমাদের এই জায়গায় পড়বে, এই জায়গায় একটা 8, এখানে 8 আছে। তাহলে এখান থেকে নিয়ে আমাদের আর একটা অষ্টম শ্রেণী তৈরি করতে হবে, এই যে 8-এর কাছে। এটা হচ্ছে অষ্টম শ্রেণী, 8 জন পছন্দ করে। এটা হচ্ছে 10 জন পছন্দ করে, তাই না, সপ্তম শ্রেণী। দেখো সবগুলো আমরা করে নিয়েছি 2 স্তম্ভ। এবার শুধু আমরা দাগ মারি। দেখো সপ্তম শ্রেণীকে আমরা দাগগুলি এভাবে দেখালাম, এভাবে করে দেখিয়ে দিলাম, এটা সপ্তম শ্রেণী। এভাবে এভাবে করে নাও, বুঝিয়ে দিতে হবে এটা হচ্ছে সপ্তম শ্রেণীর 2 স্তম্ভ। আর অষ্টম শ্রেণীগুলোকে তো এভাবে দেখিয়ে দিলাম, ডট 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 করে, এই যে এভাবে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে অষ্টম শ্রেণীর 2 স্তম্ভ। তাহলে এখানে এই যে সপ্তম শ্রেণী, এভাবে করে কেটে দাও। সপ্তম শ্রেণী আর অষ্টম শ্রেণীকে, অষ্টম শ্রেণী এভাবে দেখে দাও, এভাবে দেখে দাও। সপ্তম শ্রেণী, এভাবে। অষ্টম শ্রেণী, অষ্টম শ্রেণীকে এভাবে দেখে দাও। আর সপ্তম শ্রেণী এভাবে দেখে দাও। আর অষ্টম শ্রেণী এই যে। আর সপ্তম শ্রেণী এই যে। ঠিক আছে, অষ্টম শ্রেণী এই যে দেখো, এই যে দেখো আমরা 2 স্তম্ভ তৈরি হয়ে গেছি। এখন আমাদের কী করতে হবে, এই যে আমরা এখানে দেখিয়ে দেবো, এই যে এখানে দেখিয়ে দেবো একটা ঘর তৈরি করবো এভাবে। যে সপ্তম শ্রেণী এটাকে দেখাবো আমরা, সপ্তম শ্রেণী। সপ্তম শ্রেণীকে এভাবে দেখিয়েছি, এই যে এভাবে করে দেখালাম। এখানে লিখবো আমরা সপ্তম শ্রেণী, সপ্তম শ্রেণী ছাত্র ছাত্রী, ছাত্র ছাত্রী, এটা দেখালাম। আর একটা ঘর করবো এভাবে, সেটা এইভাবে করে দেখিয়েছি অষ্টম শ্রেণীকে। এখানে লিখে দেবো অষ্টম শ্রেণী, অষ্টম শ্রেণী ছাত্র ছাত্রী, এভাবে করে দাগ দিয়ে বুঝিয়ে দিলাম আমরা কোনটা সপ্তম শ্রেণী কোনটা অষ্টম শ্রেণী। তা দেখো 2 স্তম্ভ চিত্র এভাবে তোমাদের তথ্যগুলো তৈরি করতে হবে, ঠিক আছে, এভাবে তোমরা করে নেবা। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। সবগুলো অঙ্ক ভালো করে দিয়েছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। কত সমস্যা হলো কমেন্টে নিশ্চয়ই জানাবা, ঠিক আছে। তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।